আচ্ছা জি ভাইয়া, ঠিক আছে। পরিচয় পর্ব দিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করতে পারি। আমি তার আগে একটু বলে নেই, মানে আমার ব্রডব্যান্ড কাজ করতেছে না 0.5 ঘন্টা ধরে, সো আমি মোবাইলে হটস্পট দিয়ে কানেক্টেড আছি, যে কারণে মানে মানে টেলিফোন বা মোবাইলের ডেটাতে যেটা হয় লেটেন্সি থাকে, হয়তো কিছুটা ল্যাগ করতে পারে। ধরেন স্বাভাবিক অবস্থায় যে টাইমে কথাটা পৌঁছাবে এখন হয়তো তার যেটা আধা মিনিট বেশি, ও, সরি আধা সেকেন্ড বেশি লাগবে, তো সামান্য তো একটু লেটেন্সি। সেক্ষেত্রে ভাই একটা কাজ করা যায়, ওই যে যদি একটা কথা দেখা যাচ্ছে বেঁধে যায়, ওটা রিপিট করে দিলে একটু আবার পরে মনে হয় ঠিক হয়ে যাবে আর কি, সমস্যা হবে না। আর যদি কোথাও কোনো প্রবলেম হয়, লাইক যে আমি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যাই, অথবা যদি কোনো একটা কথা ঠিকঠাক মতো না পৌঁছায়, তো ভাইয়ারা যারা আছেন একটু দেখেন, আপনারা হ্যাঁ চেক হ্যাঁ করেন যদি কমেন্ট গুলা সেইটার বেসিসে, এন্ড আপনারা তো আমার কথা হ্যাঁ, শুনতেছেন, জানাবো, তোকে জানাই দেবো আমরা। জাস্ট একটু জানাবেন ভাই। জি ঠিক আছে স্টুডেন্ট ভাইয়ারা, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হলো যে তোমরা হচ্ছে অনেকে কোশ্চেন করো যে স্লাইড কবে পাবো, পিডিএফ কিভাবে পাবো, কোথায় পাবো, ভিডিও পাবো কিনা, অডিও পাবো কিনা, এই সমস্ত কোশ্চেন গুলা। তো আগেই বলে দিই, আমাদের প্রত্যেকটা লেকচারের পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবো, অলরেডি পেয়ে গেছো। কেমিস্ট্রি, ফিজিক্স মনে হয় পেয়ে গেছো মেবি, আমি জানি না। তো সেক্ষেত্রে কি ভিডিও এবং অডিও রেকর্ডিং যে ফাইলটা, এটা হচ্ছে তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে? আমাদের কাজ চলতেছে, ইনশাল্লাহ পেতে পারো আর কি। তো এটা আর কি। আর ঠিক আছে ভাইয়া, তাহলে পরিচয় দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, একটা মিনিট, আমি একটু স্লাইডটাকে সামনে নিয়ে আসি। স্টুডেন্ট ভাইদের উদ্দেশ্যে আরো একটু বলতে চাই, তোমাদের আজকে যে টপিকসটা পড়ানো হবে, এই টপিকস রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা কিউ&এ তে করবা। আর যাবতীয় যে কোশ্চেন গুলো আছে, যেমন ভাইয়া যদি জিজ্ঞাসা করে এটা হয়েছে কিনা, এটা পারো কিনা, এরকম ধরনের কোশ্চেন গুলো তোমরা চ্যাট বক্সে লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা স্টার্ট করি। আজকের লেকচারের টপিক হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, M1 বিন্যাস সমাবেশ। তো বিন্যাস সমাবেশ মোটামুটি বেশ বড়সড় চ্যাপ্টারই। আমরা যদি বইয়ের রেসপেক্টে চিন্তা করতে যাই তাহলে আসলে এটার ভেতর বেশ মানে অনেকগুলো কনসেপ্ট আছে, এবং মানে ম্যাথের পরিমাণও মোটামুটি ভালোই বেশি। তো আমরা আশা করি যে আগে তোমাদের যেটুকু ধারণা আছে তার সাথে আজকের আলোচনাটুকু শেষ করে বা একত্র করলে আমরা হয়তো মোটামুটি ভাবে পুরো জিনিসটা একটা রিভিশন দিতে পারবো। তো লেকচার শুরু করার আগে কয়েকটা ব্যাপার একটু বলে নিই। বিন্যাস সমাবেশ হচ্ছে সম্পূর্ণ কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। এটার মতো কনসেপচুয়াল চ্যাপ্টার সম্ভবত পুরো বইতে আর একটাও নাই। এই চ্যাপ্টারটাতে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, একদম বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে, ছোটখাটো কনসেপ্টের যে জায়গাগুলো আছে, সেগুলো তোমার অবশ্যই পরিষ্কার থাকতে হবে। এইটা জাস্ট টাইপ ধরে করা যায় না। আমরা যদিও টাইপ ধরেই ম্যাথগুলোকে বোঝানোর চেষ্টা করি বা এইভাবে এক্সপ্লেন করানোর চেষ্টা করি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে বিন্যাস সমাবেশটার জন্য তোমার কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার থাকা লাগবে। আর যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে দেখবা যে ওকে, এই টাইপগুলা বা এত এত টাইপ আসলে হয়তো ওইভাবে কষ্ট করে মনে রাখারও দরকার পড়বে না, তোমরা আরো সহজেই এই জিনিসগুলো দেখতে পারবে। তো আমরা আসলে কথা না বাড়িয়ে স্টার্ট করি। তো একদম শুরুতে যেটা বলা আছে সেটা হচ্ছে প্রাথমিক আলোচনা। তো প্রাথমিক আলোচনার মধ্যে যে জিনিসটা আসবে সেটা নূর হচ্ছে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া, ওই একটু মনে হয় সেটটা সাইলেন্ট করে রাখলে ভালো হয়, ওই যে মেসেঞ্জারে শব্দ আসতেছে তো। বুঝতে পারছেন? হ্যাঁ, এক সেকেন্ড। জি জি। বেসিক্যালি ভাইয়া, মানে আমার ফোন সবসময় সাইলেন্ট থাকে, আজকে সকালে ঘুম থেকে উঠতে পারবো না, এই জন্য ফোনটা আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই, শুরু করেন। আমরা স্টার্ট করতেছি আবার। যেটা হচ্ছে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্কটা কি বা পার্থক্যটা কি, এটা আমরা আসলে কি বুঝি। তো আমরা যদি এইভাবে চিন্তা করতে চাই, আহ, এক সেকেন্ড। আচ্ছা, সো বিন্যাস বিন্যাস বলতে একদম সংক্ষেপে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা কিছুকে কতভাবে সাজানো যায়, এই সাজানোর যে প্রক্রিয়াটা, এই সাজানোটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার বিন্যাস। সাজানো বলতে আমরা কি বুঝি? ধরা যাক আমার কাছে দুইটা জিনিস আছে, একটা জিনিসের নাম আমরা বললাম হচ্ছে আহ এ, আরেকটা জিনিসের নাম আমরা বললাম হচ্ছে বি, এবং আরেকটা জিনিসের নাম আমরা বললাম হচ্ছে সি। তো তোমাদেরকে যদি আমি বলি এ বি সি এই তিনটা জিনিসকে ঠিক কতভাবে সাজানো যেতে পারে, তো সাজানোর প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে আমরা চিন্তা করতে পারি সবার আগে আমরা প্রথমে এ কে রাখতে পারি, তারপরে বি কে রাখতে পারি, তারপর সি কে রাখতে পারি। এটা একটা সাজানোর প্রক্রিয়া। এখন
আমি চাইলে এ কে প্রথমে রেখেই সিটাকে মাঝখানে আর বিটাকে পরে রাখতে পারি। তো আমি যেটা বলবো, এই যে সাজানোর প্রক্রিয়াটা প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলছি নাম্বার 1, আর এই যে 2 নাম্বারে যে সাজানোর প্রক্রিয়াটা আছে, এই দুটো সাজানোর প্রক্রিয়াটা ভিন্ন। তার কারণটা হচ্ছে এর পরে যে বি আছে, বি এর পরে যে সি আছে, এই জিনিসটা যখন আমি 2 নাম্বার কেসে আসছি তখন এর পরে চলে আসছে সি, সি এর পরে বি। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমার যে ক্রমটা ছিল সেই ক্রমটা এই ক্ষেত্রে আর নাই, এই ক্ষেত্রে ক্রমটা পরিবর্তন হয়েছে। তো যদি আমি কখনো এই জিনিসটা কোথাও দেখি যে আচ্ছা কতগুলো জিনিস সেগুলোর মধ্যে ক্রমটা পরিবর্তন হয়েছে, আমরা এই ক্রম পরিবর্তনের যে বিষয়টা একেই বলবো হচ্ছে সাজানো, বা এটাকেই বলবো হচ্ছে বিন্যাস। দ্যাট মিনস আমরা এই জায়গাটাতে যে এবিসিটা পাইছি আমরা বলবো এই এবিসি হচ্ছে এক ধরনের বিন্যাস, এসিবি এটা হচ্ছে ভিন্ন আরেক ধরনের বিন্যাস। ঠিক তেমনি আমরা যদি চেষ্টা করি আরো কিছু ভিন্ন ভিন্ন বিন্যাস এখান থেকে বের করতে পারবো। যেমন শুরুতে এ কে রেখে শুধুমাত্র এই দুইটাই পাওয়া সম্ভব, একবার বি কে মাঝখানে রাখবো, সি কে শেষে রাখবো, আবার বি কে মাঝখানে রেখে বি কে শেষে রেখে সি কে মাঝখানে রাখবো। এর বাইরে আমরা যেটা করতে পারি, আমরা বি কে সামনে নিয়ে আসতে পারি, তাহলে বাকি থাকতেছে এ আর সি, এ কে মাঝখানে রাখবো, সি কে শেষে রাখবো, আবার উল্টাটা সি কে মাঝখানে রেখে এটাকে শেষে রাখবো। এটা হচ্ছে বি কে শুরুতে রাখলে, এবং একইভাবে আমরা সি এর জন্য দুইটা পাবো। আমি মোটামুটি নিশ্চিত যে এই ব্যাপারগুলো তোমরা অনেকে এর আগে পড়ছিলা, কিছু কিছু জিনিসপত্র নিশ্চয়ই মনেও আছে, কাজে আমি খুব বেশি সময় জায়গাতে খরচ করবো না। কাজেই বিন্যাসের মূল ধারণাটা আমরা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে সাজানো। এখন আমরা যখন পরবর্তীতে ম্যাথগুলো করবো আমাদের কখনোই আসলে যে সাজাতে গেলে কি কি সাজানো পাওয়া যাবে বা বিন্যাসগুলো কি কি পাওয়া যাবে, যেমন এখানে 6টা বিন্যাস পাওয়া গেছে, এই 6টা বিন্যাস দেখতে কিরকম এটা নিয়ে আসলে আমাদের কখনোই কোনো মাথা ব্যথা থাকবে না। মূলত আমাদেরকে এই চ্যাপ্টারে যেটা করতে হবে, এই সাজানোর সংখ্যাটা ঠিক কতভাবে সাজানো যায় সেই সাজানোর সংখ্যাটা বা বিন্যাসের সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, এরপরে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমাবেশ। আমি প্রথমেই এই দুইটার ধারণাটা একটু হালকা বলে নিতে যাচ্ছি, কারণ আমাদের এরপরে যখন আমরা ম্যাথগুলো স্টার্ট করব তখন আমাদের এই ধারণাটা কাজে লাগবে। সো সমাবেশের ব্যাপারটা কখন চলে আসে আসলে? সমাবেশের ব্যাপারটা আসে যদি আমি হচ্ছে বাছাই এই শব্দটা ব্যবহার করি, বা বাছাই বিকল্প কিছু শব্দ আছে, বাট আমি আসলে মূল ব্যাপারটা যেটা বলতে যাচ্ছি, বিন্যাসের ক্ষেত্রে যেটা ছিল আমার ক্রম জিনিসটা গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ কে কার পরে আছে এই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমাবেশের ক্ষেত্রে ক্রম গুরুত্বপূর্ণ নয়, এটা হচ্ছে প্রথম কথা। আমি এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবা। সমাবেশের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ক্রম গুরুত্বপূর্ণ নয়, এবং এই জায়গাটাতে আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হচ্ছে শুধুমাত্র কাদেরকে নেয়া হচ্ছে আমরা সেই জিনিসটা দেখব। আমরা যদি আগের এক্সাম্পলটার জন্যই চিন্তা করি, ধরা যাক তোমার কাছে 3টা না, তোমার কাছে 4টা জিনিস দেয়া আছে, এ বি সি ডি 4টা জিনিস দেয়া আছে। আমি তোমার কাছে বললাম আচ্ছা এ বি সি ডি থেকে যদি আমি 2টি জিনিস বাছাই করতে চাই, অর্থাৎ তোমার কাজটা হচ্ছে 2টা করে জিনিস চুজ করতে হবে, বাছাই করতে হবে, সেটা আসলে কতভাবে সম্ভব? তো বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্যটা মূলত কোন জায়গাটাতে? বিন্যাসের হইলে আমরা যেটা চিন্তা করতাম, আচ্ছা 4টা জিনিস আছে, আমি যদি 2টা করে জিনিস নেই তাহলে একটা হইতে পারে এ বি। আবার তোমার মাথায় মনে হইতে পারে যে ওকে বিন্যাস যদি আমি চিন্তা করি তাহলে তো এখানে এ বির সাথে বিও পসিবল, কারণ এটাতে ক্রমর ব্যাপারটা আছে। ঠিক তেমনি আমি চাইলে চিন্তা করতে পারি এসি, আবার এসির সাথে অটোমেটিক্যালি বাই ডিফল্ট একটা সি এ চলে আসবে। এইভাবে দুইটা দুইটা করে আমরা অনেকগুলো জিনিস চিন্তা ভাবনা করতে পারি, এ বি এস সি এ ডি, এইভাবে অনেক কিছুই চিন্তা করা যেতে পারে। এবং প্রত্যেকটার জন্য আমরা যেটা দেখবো, এ বি অর্থাৎ এইখানে যা ছিল এইটার ভেতরে কিন্তু এক্স্যাক্টলি তাই আছে, দুইটার ভেতরেই আসলে এ আর বি এই দুইটা বস্তু আছে। সরি, এই দুইটার ক্ষেত্রেই এ এবং বি এই দুইটা বস্তু আছে। এই দুইটার ক্ষেত্রেই যে বস্তুটা আছে সেটা হচ্ছে সি এবং এ। জাস্ট এই দুটার মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ক্রম পরিবর্তন, অর্থাৎ একটা আগে গেছে একটা পরে গেছে। বাট আমরা যখন সমাবেশ বলবো, সমাবেশের ক্ষেত্রে এই ক্রমটা আসলে গুরুত্বপূর্ণ না, অর্থাৎ এ আগে আছে না বি আগে আছে এই জিনিসটাকে আমরা গুরুত্বই দিব না। আমরা যেটা বলবো আচ্ছা এ আগে থাকুক আর বি পরে থাকুক, অথবা বি আগে থাকুক এ পরে থাকুক, কারা কারা আছে শুধুমাত্র এই জিনিসটা হচ্ছে আমার সমাবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই দুইটাকে তখন আর আলাদা কোনো অপশন হিসেবে চিন্তা করব না, বরং এই দুটা মিলে একটা সিঙ্গেল অপশন হিসেবে চিন্তা করব। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে এর আগে আমরা যখন
বিন্যাস করেছি তখন বিন্যাসের ক্ষেত্রে আমার ৩টা জিনিস নিয়েই আমরা যখন বিন্যাস করেছি তখন আমরা দেখেছি যে এটার ক্ষেত্রে ক্রমটা গুরুত্বপূর্ণ। বাট এটার ক্ষেত্রে যেটা হবে যে ক্রমটা গুরুত্বপূর্ণ না। শুধুমাত্র কারা, কারা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করব এক্ষেত্রে। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা আরেকটু সামনে আসলে করব। তো আমরা পরে আস্তে, আস্তে একটু শুরু করি। আম একদম সবার আগে আমাদের যেটা জানা দরকার যে বিন্যাসটা আমরা আসলে ক্যালকুলেশন বা হিসাবটা আসলে কিভাবে করে থাকি। তো এই জায়গাটাতে তোমরা দেখবা যে আচ্ছা আমরা A, B, C, A, C, B এইরকম করে টোটাল ৬ টা জিনিস পেয়েছিলাম। অর্থাৎ A, B, C এই ৩ টা জিনিসকে টোটাল সাজানো যায় আমরা বলতে পারি যে এই সবগুলো জিনিসকে সাজানোর উপায়টা হচ্ছে আ টোটাল ৬ ভাবে। টোটাল ৬ টা উপায় আছে। এখন আমি ৩ টা জিনিসের ক্ষেত্রে ৬ টা পাইছি। আমি কোয়েশ্চেন করতেই পারি। যদি ৪ টা হয় তাহলে আসলে আ কতগুলো ভাবে বিন্যাস করা যেতে পারে? ৫ টা হলে কতগুলো ভাবে বিন্যাস করা যেতে পারে? এই হিসাবটা আসলে আমরা কিভাবে করব? তো এটার জন্য আমি একটু ধারণাটা ক্লিয়ার করি আসলে। সবার আগে আমরা যদি দেখি ৩ টা জিনিস সাজানো যায় কতভাবে সেটা আমরা আসলে কি করে দেখতে পারি? আচ্ছা। সো এটার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বিন্যাসের গুণন বিধি বলে একটা জিনিস আছে। আমরা এই ধারণাটা ব্যবহার করি। সো গুণন বিধি আসলে কি বলে? আমরা এই জিনিসটার জন্য চিন্তা করব। A, B, C এর জন্য। তোমরা একটু ঠান্ডা মাথাতে এই এক্সাম্পলটা দেখো। এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। সো আমরা যেটা করব, আমার কাজ হচ্ছে আমার হাতে ৩ টা জিনিস দেয়া আছে A, B এবং C। আমার কাজ হচ্ছে এই ৩ টা জিনিসকে কতভাবে সাজানো যায় সেটা বের করতে চাই। তো আমরা হিসাব করতেছি অপশনগুলো টোটাল কতগুলো হইতে পারে। এখন তোমরা যদি খেয়াল করো, এই শুরুতে দেখো, এই জায়গাতে যে লিস্টটা করা আছে, এই লিস্টটার দিকে যদি তুমি ভালো মতো তাকাও, তাহলে দেখবা এই বিন্যাসগুলোর মধ্যে তুমি চাইলে কিছু প্যাটার্ন বের করে ফেলতে পারবা। প্যাটার্নগুলা কি? যেমন ১ম ২ টা যে বিন্যাস ছিল, এই ২ টা বিন্যাসই আমার শুরু হইছে A দিয়ে। তার পরের ২ টা বিন্যাস শুরু হইছে B দিয়ে এবং তার পরের ২ টা বিন্যাস শুরু হইছে C দিয়ে। এই কথার মানে হচ্ছে ১ম অক্ষরটা তোমার A হইতে পারে, ১ম অক্ষরটা তোমার B হইতে পারে, ১ম অক্ষরটা তোমার C হইতে পারে। টোটাল এরকম ৩ টা কেস আছে। ৩ টা কেসের মধ্যে ১ম কেসগুলা হচ্ছে যেখানে তোমার A আছে, দ্বিতীয় কেসগুলা হচ্ছে যেখানে তোমার B আছে, তৃতীয় কেসগুলা হচ্ছে যেখানে তোমার C আছে। কাজেই আমি যদি চিন্তা করি আচ্ছা এখানে ৩ টা ঘর, ৩ টা ঘরের মধ্যে আমি এই জায়গাটাতে A, B, C এই জিনিসগুলো বসাবো, তাহলে ১ম ঘরের জন্য আমার সুযোগ বা অপশন থাকবে কয়টা? এখানে চাইলে আমরা A বসাইতে পারি, চাইলে আমরা B বসাইতে পারি, চাইলে আমরা C বসাইতে পারি। কাজেই ১ম ঘরের জন্য আমার অপশন হচ্ছে ৩ টা। এখন ধরা যাক ১ম ঘরে আমরা A, B, C এর যেকোনো একটা বসাইলাম। তোমার ৩ টা অপশনের মধ্যে সে ফর এক্সাম্পল কথার কথা তুমি ১ম ঘরটাতে B বসায়া ফেলছো। তাহলে তোমার ঘর খালি থাকবে এখন ২ টা। একটা হচ্ছে দ্বিতীয় ঘরটা, আরেকটা হচ্ছে তৃতীয় ঘরটা। সো দ্বিতীয় আর তৃতীয় ঘরে তুমি চাইলে A আর C এইভাবে বসাইতে পারো যে A কে তুমি ২ নাম্বার ঘরে বসাবা, C কে তুমি ৩ নাম্বার ঘরে বসাবা, অথবা তুমি চাইলে উল্টা কাজটাও করতে পারো। C কে তুমি দ্বিতীয় ঘরে বসাইতে পারো, A কে তুমি তৃতীয় ঘরে বসাইতে পারো। দ্যাট মিনস আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ১ম ঘরের জন্য অপশন ছিল ৩ টা। কিন্তু ১ম ঘরে যখন তুমি একটা অক্ষর বসায়া ফেলবা, ফর এক্সাম্পল আমি যদি B কে বসায় ফেলি, B কে আমি আর দ্বিতীয় ঘরে বসাইতে পারতেছি না। আমার জন্য তখন অপশন বাকি হচ্ছে B বাদে বাকি যে ২ টা সেটা, A আর C। তো আমি চাইলে এখানে A ও বসাইতে পারি, দ্বিতীয় ঘরটাতে চাইলে C ও বসাইতে পারি। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা বসাবা। সো আমরা যদি অপশন ধরে চিন্তা করি তাহলে দ্বিতীয় ঘরের জন্য অপশন হচ্ছে ২ এবং একটা বসায় ফেললে তারপরে শেষের ঘরের জন্য আর কোনো অপশন বাকি থাকে না। লাস্ট ঘরের জন্য অপশন জাস্ট বাকি থাকবে একটা। সো আমরা টোটাল অপশন পাচ্ছি তাহলে কয়টা? টোটাল অপশন দাঁড়াবে ৩ গুণ ২ গুণ ১, তার মানে হচ্ছে এটাকে আমরা বলে থাকি তোমরা জানো ফ্যাক্টোরিয়াল ৩ আর টোটাল ভ্যালুটা হচ্ছে 6। আচ্ছা, সো টোটাল অপশন যদি ৬ টা হয়ে থাকে, এইখানে বস্তু ছিল ৪ টা। আমি জাস্ট একটু ছোট্ট করে জানতে চাই যে আমি যদি বলতাম যে কোনো একটা জায়গাতে ৫ টা জিনিস আছে, তাহলে এই ৫ টা জিনিস নিয়ে বিন্যাস যদি করতে হয় তখন আমরা কিভাবে করব? তো মেকানিজমটা মোটামুটি ভাবে একই রকম আসলে। আমরা যেটা করব সবার ১ম ঘরে চিন্তা করব কয়টা বসানো যায়। ১ম ঘরের জন্য অপশন থাকবে ৫, দ্বিতীয় ঘরের জন্য অপশন থাকবে হচ্ছে ৪, তৃতীয় ঘরের জন্য অপশন থাকবে ৩ এবং এভাবে চলতে থাকবে। তাহলে এই ৫ টা ঘরের জন্য টোটাল অপশন হবে হচ্ছে আমার ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত গুণফল।
যেটাকে আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5 বা হচ্ছে এটার ভ্যালু আমরা জানি 120। ওকে, সো এইটার সাথে একটা ছোট্ট করে জিনিস আসলে যোগ করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় এমনটা হতে পারে যে তোমাকে যতগুলো জিনিস দিচ্ছে সবগুলো নিয়ে বিন্যাস করা নাও লাগতে পারে। যেমন এই জায়গাটাতে যেমন বলা আছে যে আচ্ছা ঠিক আছে, আমার টোটাল জিনিস আছে 5টা, তুমি 5টা নিয়ে বিন্যাস করবে। একটু আগে আমরা যেটুকু আলোচনা করলাম সেই জায়গার আলোচনাটা ছিল এরকম যে আমি 5টা না 3টা জিনিস ছিল, 3টা জিনিসের মধ্যে 3টা জিনিস নিয়ে আসলে বিন্যাস করতেছি। কোশ্চেন হচ্ছে যদি সবগুলো নিয়ে বিন্যাস না করতে হয় তাহলে আমরা কি করব? ফর এক্সাম্পল আমরা একটা কোশ্চেন দেখি, তোমরা একটু চিন্তা করো। এখানে বলা আছে 50 জন অতিথি কতভাবে নিজেদের মধ্যে হ্যান্ডশেক করতে পারে। তোমাদের এই প্রবলেমটা অ্যান্সার করতে হবে। অ্যান্সার করে একটা পোল সেট করা হয়েছে, তোমাদের সেই পোলে অ্যান্সার করে মানে অ্যান্সারটা দিয়ে দিতে হবে। তো আমি একটু কোশ্চেনটা শুরু করার আগে একটু তোমাদেরকে বলে রাখি, প্রথমত তোমরা যেটা চিন্তা করবা এই 50 জন অতিথির মাঝখানের যে হ্যান্ডশেকের ব্যাপারটা, হ্যান্ডশেক ব্যাপারটার সাথে বিন্যাস জড়িত থাকবে নাকি সমাবেশ জড়িত থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমোজোর জিনিসটা বা অর্ডারটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, এটা তোমরা একটু চিন্তা করবা। অ্যান্ড দেন আমরা যে একটু আগে বক্সের মতো একে একে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছি, তোমরা সেইটা ধরে একটু ট্রাই করতে পারো যে এটা কিভাবে সলভ করা যেতে পারে। 50 জন অতিথি কতভাবে নিজেদের মধ্যে হ্যান্ডশেক করতে পারে। তো তোমাদের একটা পোল সেট করা হয়েছে সম্ভবত, সেই পোলের মধ্যে অ্যান্সারটা দিয়ে দাও। ভাইরা কেউ কি আছেন অনলাইনে উদ্ভাসে? হ্যাঁ লঞ্চ করে দিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, পোলটা তাহলে দিয়ে দেন। আমরা কত টাইম কত? 30 সেকেন্ড না 1 মিনিট? আচ্ছা ভাই 30 সেকেন্ড। কামরুল, হ্যাঁ কামরুল ওই তুই একটু ওদেরকে বলে দিস কোথায় কিউএ তে কি করবে আর চ্যাটে কি লিখবে, মানে অ্যান্সার কোথায় দিবে আর কিউএ তে কি ধরনের কোয়েশ্চেন করবে। আর হচ্ছে আগে ভালোভাবে তোর কথাটা শুনতে বল, তারপর ওদের কোয়েশ্চেন করতে বল, বুঝছিস? তাহলে পোলাপান একটু বুঝতে পারবে আর কি যে কোয়েশ্চেন কখন করতে হবে, আদারওয়াইজ কোয়েশ্চেন অনেক বেশি আসবে। আচ্ছা, হ্যাঁ যদি এমনটা হয় যে ওটা যে কোশ্চেন গুলো করতেছে ধরা হ্যাঁ যাক কোশ্চেন অনেকগুলো আসলে চলে আসছে, তাহলে আপনি চাইলে মাঝখানে এসে ওদের হ্যাঁ হ্যাঁ সেটা সেটা আমি জানি, এটা আমি করবো। ঠিক আছে, মনে শেষ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আমরা আসলে পোলের অ্যান্সারটা পেয়ে গেছি। অ্যান্সার এ বি সি ডি সবগুলোতে কিছু আছে, সব থেকে বেশি অ্যান্সার আসছে হচ্ছে সি তে। ওকে আচ্ছা ঠিক আছে, তো বোঝা যাচ্ছে যে মোটামুটি সবারই বোধহয় বিনা সমাবেশ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কয়েকজন হয়তো একটু ভুলটা করছো। সমস্যা নেই, আমরা হইতেছে কোশ্চেনটাতে ব্যাক করি। তো আমি একটু খুব দ্রুত এই প্রবলেমটা নিয়ে আলোচনা করি। আসলে 50 জন অতিথি কিভাবে নিজেদের মাঝখানে হ্যান্ডশেক করতে পারে। প্রথম কথা হচ্ছে কোনো একটা জায়গাতে যদি 50 জন লোক থাকে, আমরা একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, 1 2 3 4, আমি ধরে নিচ্ছি এইখানে মোট 50 জন লোক আছে। সো 50 জন লোক যদি থাকে, এই 50 জন লোকের মাঝখানে 2 জন করে গ্রুপ কতভাবে গঠন করা যেতে পারে। আমার কোশ্চেনটা হচ্ছে প্রথমে আমি এই জিনিস একটু বের করতে চাচ্ছি, 2 জনের গ্রুপ কতভাবে গঠন করা যাবে। সো 2 জনের গ্রুপ আসলে যখন তুমি গঠন করতে যাবা তখন তোমার চিন্তা করতে হবে আচ্ছা 50 জন অতিথি থেকে তাহলে 2 জন মানে 2 জনকে নিয়ে আমি যদি একটা গ্রুপে বসাইতে চাই, সেই বাছাইটা বা সেই সমাবেশটা আসলে কতভাবে সম্ভব। তো আমরা যেটা করতে পারি একটু খেয়াল করো, 1 আর 2 এই দুজনকে যদি একটা গ্রুপে বসাই, এই 1 আর 2 মিলে তারা একটা হ্যান্ডশেক তৈরি করবে। এই দুজন মিলে ধরো একটা হ্যান্ডশেক করতেছে। আচ্ছা তারপর ধরা যাক আমি চাইলে 1 এর সাথে 3 এর জন্য একটা হ্যান্ডশেক চিন্তা করতে পারি, 1 এর সাথে 4 এর জন্য একটা হ্যান্ডশেক চিন্তা করতে পারি। এইভাবে 1 এর সাথে একদম 50 পর্যন্ত সবার জন্য একটা করে হ্যান্ডশেক আমি পাবো। তার মানে এখানে টোটাল হ্যান্ডশেকটা থাকতেছে হচ্ছে 50টা। ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি 2 এর জন্য, দেখা যাবে 2 এর সাথে আমি 3 এর একটা হ্যান্ডশেক পাবো, 2 এর সাথে আমি 4 এর একটা হ্যান্ডশেক পাবো। এভাবে সবারই একটা করে পাওয়া যাবে। এইভাবে 2 এর সাথে একদম 50 পর্যন্ত আরো 49টা হ্যান্ডশেক পাওয়া যাবে। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি এই জায়গাটাতে লিখছি 2 এর সাথে 3 এর একটা হ্যান্ডশেক পাওয়া যাবে, খেয়াল করো একটা হ্যান্ডশেকের জন্য আমার আসলে এই যে 2 জন ব্যক্তিকে আমি নিছি 1 আর 2, এই 2 ব্যক্তির কথা যদি ভাবো, এখানে দেখো মূলত আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাছাই করা। মানে আমার
কারা কারা আসছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কে আগে আসছে কে পরে আসছে এটা ইম্পর্টেন্ট না। ফর এক্সাম্পল আমি যদি বলি আচ্ছা 1 আর 2 কোনো একটা জায়গাতে আছে, এখন এই 1 আর 2 মিলে হ্যান্ডশেক করবে, বা এ আর বি দুইজন ব্যক্তি আছে তারা দুইজন মিলে হচ্ছে হ্যান্ডশেক করবে। খেয়াল করো আমি যদি এ কে আগে লিখি বি কে যদি পরে লিখি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। মানে এই ক্ষেত্রে হ্যান্ডশেক যা হবে বি কে আগে লিখলে এ কে পরে লিখলে এই ক্ষেত্রে আসলে হ্যান্ডশেকের সংখ্যাটা একই হবে। মানে এই ক্ষেত্রে অর্ডার বা ক্রম জিনিসটা গুরুত্বপূর্ণ না, অর্থাৎ কে আগে আছে কে পরে আছে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ না, জাস্ট হচ্ছে কারা আছে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমি যদি এ আর বি এর জায়গাতে বি এর পরিবর্তে সি কে নিয়ে আসতাম তাহলে দুইজন ভিন্ন ব্যক্তিকে পাইতাম, এই দুইজন ভিন্ন ব্যক্তি মিলে তারপর হচ্ছে আরেকটা নতুন হ্যান্ডশেক করতে পারতো। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুইজন ব্যক্তির মধ্যে জাস্ট একটাই হ্যান্ডশেক পসিবল, কাজে আমার এই ক্ষেত্রে ক্রমটা গুরুত্বপূর্ণ না। আমি এটার সিমিলার আরেকটা এক্সাম্পল একটু জাস্ট যোগ করি, যেটা হয়তো এই জায়গাতে রিলেভেন্ট মনে হতে পারে। আমরা যদি একটু বিন্দু যোগ করার কথা চিন্তা করি, ধরা যাক একটা জায়গাতে 3টা বিন্দু আছে, আমি তোমাকে বললাম এই 3টা বিন্দু যোগ করে কতগুলো রেখা পাওয়া সম্ভব। সো রেখা পেতে গেলে আমরা জানি যে 2টা বিন্দু যোগ করতে হয়। এখন কথা হচ্ছে এর ক্ষেত্রে কি ক্রম জিনিসটা গুরুত্বপূর্ণ হবে নাকি গুরুত্বপূর্ণ হবে না। খেয়াল করো তুমি যদি এর সাথে বি বিন্দুটা যোগ করো তাহলে তুমি চিন্তা করো আচ্ছা এ থেকে এই যে দিকে বি এর দিকে আমি টান দিলাম, তাহলে এ বি একটা রেখা পাওয়া গেল। এখন কেউ এসে যদি বলে যে না ভাইয়া আপনি কেন এর সাথে বি যোগ করছেন, আমি যেটা করবো আমি বি এর সাথে এ যোগ করবো। সো বি এর সাথে যদি এ যোগ করতে যাও তাহলে দেখো এই বি এর সাথে যখন তুমি এ যোগ করতেছো এটা কিন্তু আসলে একই রেখাই পাওয়া যাচ্ছে, ভিন্ন কোনো রেখা পাওয়া যাচ্ছে না। তার মানে এ বি যে রেখাটা নির্দেশ করে বিও সেই একই রেখাটাই নির্দেশ করে। তার মানে হচ্ছে এ আগে আছে বি পরে আছে, এইটা যে অর্থটা বহন করবে বি আগে আছে এ পরে আছে এটা আসলে একই অর্থ বহন করবে। কারণটা হচ্ছে রেখার ক্ষেত্রে কোন বিন্দুটা আগে উল্লেখ করতেছো কোনটা পরে উল্লেখ করতেছো এটা গুরুত্বপূর্ণ না, বরং ইভেনচুয়ালি কোন দুইটা বিন্দু আছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এইখানে ক্রমজোড় জিনিসটা বা কোন ক্রমে আছে সেটা আসলে গুরুত্বপূর্ণ না, কারা আছে সেটা গুরুত্বপূর্ণ। কাজে আমরা রেখা গঠনের ক্ষেত্রেও এই সমাবেশের ধারণাটাই ব্যবহার করি। তো আমি জাস্ট এই কোশ্চেনটা একটু সংক্ষেপে শেষ করে ফেলি, আসলে অনেক আলোচনা হয়ে গেছে। 50 জন অতিথি কতভাবে নিজেদের মাঝে হ্যান্ডশেক করতে পারে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার আগে এইটা বুঝতে হবে যে হ্যান্ডশেক করাটা বিন্যাস নাকি সমাবেশ। যেহেতু হ্যান্ডশেকের মধ্যে দুইজন ব্যক্তি একজন আরেকজনের সাথে হাত মিলাইতেছে, সুতরাং কারা হাত মিলাইতেছে এইটা আসলে গুরুত্বপূর্ণ। কে আগে হাত বাড়াইছে কে পরে হাত বাড়াইছে এটা আসলে গুরুত্বপূর্ণ না। কাজে এটার ক্ষেত্রে ক্রম গুরুত্বপূর্ণ না। ক্রম গুরুত্বপূর্ণ না মানেই হচ্ছে এটা সমাবেশে চলে যাবে। সমাবেশে যদি চলে যায় তাহলে আসলে অ্যান্সারটা কিরকম ভাবে আমরা লিখবো। তো সমাবেশ হইলে আমরা আসলে দুইটা ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে একটু আগে যেটা বলতেছিলাম যে এইখানে প্রথম ব্যক্তি হ্যান্ডশেক করতে পারে বাদ বাকি সবার সাথে। আচ্ছা আমি ছোট্ট একটা ভুল করছিলাম, এইখানে হচ্ছে 1 2 1 3 1 4 150 লিখছি, এটা আসলে 50 হবে না, এটা হচ্ছে 49 হবে, মোট 49 ভাবে এই ভুলটা করছিলাম, সরি। তার মানে এটা হবে হচ্ছে 48। আচ্ছা তো আমরা যেটা করতে পারি তাহলে প্রথম ব্যক্তি হ্যান্ডশেক করতে পারে 49 ভাবে, দ্বিতীয় ব্যক্তি হ্যান্ডশেক করতে পারে 48টা উপায়ে, তৃতীয় ব্যক্তি হ্যান্ডশেক করতে পারে হচ্ছে 47টা উপায়ে, চতুর্থ ব্যক্তি হ্যান্ডশেক করতে পারে 46টা উপায়, এভাবে চলতে থাকবে এক পর্যন্ত যোগ করব। তো সবগুলো যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 49 গুণ 50 ডিভাইড বাই 2। এটা আমরা 9 10 একটা সূত্র শিখেছিলাম, বা এটাকে আমরা চাইলে হচ্ছে 52 সিও সরি 50C2 ও বলতে পারি। এটা হচ্ছে একদম সংক্ষেপে, মানে আমরা যদি ভেঙে ভেঙে অ্যানালিটিক্যালি চিন্তা করি একদম হ্যান্ডশেকের সংখ্যা গোনা শুরু করি তাহলে পাবো হচ্ছে এই যোগফলটা। আর যদি আমি সরাসরি সমাবেশের ধারণা ব্যবহার করি 50 জন থেকে যতভাবে দুইজনের একটা গ্রুপ গঠন করা যাবে ঠিক সেটি হবে অ্যান্সার। সো 50 জন থেকে দুইজনের গ্রুপ গঠন করা যায় হচ্ছে 50C2 উপায়। তো তুমি দুইটার যেটাই বলবা সেটাই আসলে কারেক্ট অ্যান্সার। এইভাবেও চিন্তা করতে পারো এইভাবে চিন্তা করতে পারো, সহজ উপায়টা হচ্ছে এইভাবে চিন্তা করা। এটা কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য ঠিক আছে, বাট এটা ইজিয়ার বেশি। আচ্ছা সৌরভ কি অনলাইনে আছিস? হ্যাঁ ভাই আছি আমি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমার একটু হেল্প লাগবে। আমার যে এটাতে কি বলে, মানে আমার গ্রাফিক প্যাডটা কোন একটা কারণে যেটা হচ্ছে যে একটা সময় মানে সেন্সিটিভিটিতে প্রবলেম করতেছে, আমার একটু ক্যালিব্রেশন করা দরকার। তুই কি একটা ম্যাথ ইন দ্য মিন টাইম কন্টিনিউ করতে পারবি? আমি জাস্ট ক্যালিব্রেশনটা করে দেব। আপনার কি ভাই এটা শেষ? হ্যাঁ আমার এটা আলোচনা শেষ, পরের স্লাইডটা থেকে শুরু করলেই হবে। আচ্ছা আমার তাহলে ওকে ভাই, আপনি ব্যাক করলে আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ ঠিক আচ্ছা তাহলে
ভাই উদ্ভাসের ভাই আছেন এখানে? জি ভাইয়া। ভাই আমার কি শেয়ার স্ক্রিন করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো স্ক্রিন শেয়ার করতে হবে, নাহলে তো দেখতে পারবে ওকে। না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে ভাইয়া, আপনি শুধু ফাইলটা ওপেন করলে হবে। হ্যাঁ ওকে। আমরা এই স্লাইড থেকে শুরু হবে, রাইট? জি ভাইয়া জি। আচ্ছা আচ্ছা, পেনটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি তাহলে। ফার্স্টে আছে আমাদের গুণন বিধি এবং এরপরে আছে যোজন বিধি। বিন্যাস সমাবেশের ম্যাথ করতে গেলে, এবং শুধুমাত্র বিন্যাস সমাবেশই না, আমরা যখন সম্ভাব্যতার ম্যাথ করব তখন আমরা ফার্স্ট যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কখন যোগ হবে আর কখন গুণ হবে। তো এই নিয়মটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করতেছি, কখন যোগ করতে হবে কখন গুণ করতে হবে, এবং এটা সম্ভাব্যতা চ্যাপ্টারের জন্য আমাদের কাজে লাগবে আর কি। তো ফার্স্টে আমি বলবো গুণের নিয়ম। গুণের নিয়ম স্টুডেন্টরা যারা খাতা কলম নিয়ে বসে আছো, আমি তোমাদের সাজেস্ট করবো একটা লাইন খাতায় লিখে রাখতে, ছোট্ট একটা লাইন। সেটা হচ্ছে, যখন কোনো কাজ, তোমরা যদি লিখতে থাকো তাহলে বলবো আমাকে, যখন কোনো কাজ একাধিক অংশে বিভক্ত করে সম্পূর্ণ করা হয় তখন গুণ হয়। এই লাইনটা একটু লিখে লিমা, যে যখন কোনো কাজ একাধিক অংশে বিভক্ত করে সম্পন্ন করা হয় তখন গুণ হয়। ফর এক্সাম্পল, এখানে যে ছবিটা আছে, উপরের ছবিটা, যে আমাদের ফার্স্টে খুলনা থেকে সিলেটে যাইতে হবে, কিন্তু খুলনা থেকে সিলেটে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নাই, আমাদের ঢাকা হয়ে তারপর সিলেটে যাইতে হবে। তো খুলনা থেকে ঢাকায় যাওয়ার তিনটা রাস্তা আছে, রাস্তা তিনটার নাম হচ্ছে এ, বি এবং সি। ঢাকা থেকে সিলেট যাওয়ার চারটা রাস্তা আছে, ডি, ই, এফ এবং জি। কোশ্চেন হচ্ছে, তুমি কতভাবে খুলনা থেকে সিলেটে যাইতে পারো? ওকে ফাইন, যেহেতু খুলনা থেকে সিলেট যাওয়ার সরাসরি কোনো রাস্তা নাই, তাই আমাকে কাজটা করতে হবে দুইটা অংশে ভাগ করে। প্রথম অংশ হচ্ছে আমাকে খুলনা থেকে ঢাকা যাইতে হবে, দ্বিতীয় অংশ হচ্ছে আমাকে ঢাকা থেকে সিলেটে যাইতে হবে। তো প্রথম অংশটা যদি সলভ করতে চাই, আমি খুলনা থেকে ঢাকা কতভাবে যাইতে পারি? খুলনা থেকে ঢাকা যাইতে পারি আমি হচ্ছে তিন ভাবে, তিনটা রাস্তা আছে, রাস্তা তিনটা হচ্ছে এ, বি এবং সি, তিন ভাবে। এবং দ্বিতীয় অংশটা হচ্ছে ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সিলেটে যাইতে পারি আমি চার ভাবে, ডি, ই, এফ এবং জি। যেহেতু আমি এখানে দুইটা অংশে ভাগ করে সলভ করলাম, তাই এখানে আমার টোটাল ওয়ে আছে হচ্ছে 3 × 4 মানে 12, 12টা ওয়ে আছে। এখন তোমরা যদি বলতে চাও ভাই 12টা ওয়ে কি কি, তাহলে আমি একটু দেখাই দিই। প্রথম ওয়ে হইতে পারে তুমি খুলনা থেকে এ রাস্তা দিয়ে ঢাকায় গেলা এবং ঢাকা থেকে ডি রাস্তা দিয়ে সিলেটে গেলা, এ ডি। আবার হইতে পারে খুলনা থেকে এ রাস্তা দিয়ে ঢাকায় গেলা এবং ঢাকা থেকে ই রাস্তা দিয়ে সিলেটে গেলা। সিমিলারলি হইতে পারে এ এফ, সিমিলারলি হইতে পারে এ জি। এর জন্য এরকম চারটা রাস্তা, বি এর জন্য চারটা, সি এর জন্য চারটা, টোটাল হচ্ছে 12টা রাস্তা। ওকে, এবার আসো আমরা যোগের নিয়মে যাই। যোগের নিয়ম, এখানে একটা ছোট্ট একটা লাইন লিখে রাখতে পারো খাতায়। লাইনটা হচ্ছে, যখন কোনো কাজ একাধিক বিকল্পভাবে করা যায় তখন যোগ হয়। আমি রিপিট করতেছি, যখন কোনো কাজ একাধিক বিকল্পভাবে করা যায় তখন যোগ হয়। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে যোগের নিয়মে। যোগের নিয়মে একটা এক্সাম্পল দিব। তোমাকে ঢাকা থেকে চিটাগাং যাইতে হবে। মনে করো ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য সড়ক পথে তিনটা রাস্তা আছে, আকাশ পথে রাস্তা আছে একটা এবং নৌপথে রাস্তা আছে দুইটা। সড়ক পথে আছে তিনটা রাস্তা, আকাশ পথে আছে একটা রাস্তা, নৌপথে আছে দুইটা রাস্তা। কোশ্চেন হচ্ছে তুমি কতভাবে ঢাকা থেকে চিটাগাং যেতে পারো? খেয়াল করবা এখানে প্রতিটা রাস্তাই কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে আমাদের কাজটা করতে সক্ষম। তার মানে সড়ক পথ, নৌপথ, আকাশপথ, এগুলা প্রত্যেকটাই কিন্তু আমাদের মূল কাজটা সম্পূর্ণ করার এক একটা বিকল্প উপায়। তুমি ঢাকা থেকে চিটাগাং যাওয়াই যদি তোমার মেইন উদ্দেশ্য হয়, তাহলে তুমি সেটা সড়ক পথেও যাইতে পারো, বিকল্পভাবে তুমি আকাশ পথেও যাইতে পারো বা নৌপথেও যাইতে পারো। আমি প্রথমেই বলে নিছি, যখন একটা কাজ একাধিক বিকল্পভাবে করা যাবে তখন যোগ হবে। সো এখানে আমরা যোগ করব।
টোটাল এখানে ওয়ে আছে হচ্ছে 3 যোগ 1 4 5 6টা ওয়ে আছে। নিচে আর একটা এক্সাম্পল দেখতেছো তোমরা, হেলিকপ্টারের ছবি দেওয়া। এক্সাম্পলটা খেয়াল করো, তোমাকে যাইতে হবে খুলনা থেকে সিলেটে। তো খুলনা থেকে সিলেটে সড়ক পথে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নাই, তোমাকে ঢাকা হয়ে যাইতে হবে। তো তুমি যদি খুলনা থেকে সড়ক পথে ঢাকা হয়ে সিলেটে যাও, তাহলে তোমাকে যাইতে হবে অংশে ভাগ করে যাইতে হচ্ছে, যেহেতু সরাসরি কোনো রাস্তা নেই। তুমি তাহলে সড়ক পথে যাইতে পারো 3 গুণন 4 মানে 12 ভাবে, যেহেতু খুলনা থেকে ঢাকা 3 ভাবে, ঢাকা থেকে সিলেট 4 ভাবে। ওকে, 12 ভাবে যাইতে পারো। এবং খেয়াল করো, তুমি খুলনা থেকে সিলেট যদি আকাশ পথে যাও তাহলে 1 ভাবে যাইতে পারো। হ্যাঁ, তাহলে টোটাল ওয়ে হচ্ছে তোমার 12 + 1 মানে 13টা। আরেকবার বলতেছি, এখানে যোগ বিধি এবং গুণন বিধি দুইটা একই সাথে প্রয়োগ হয়েছে। প্রথম অংশে যখন আমরা খুলনা থেকে সিলেট যাচ্ছি ঢাকা হয়ে, তখন গুণন বিধি প্রয়োগ হয়েছে, 12 ভাবে যেতে পারি। আর দ্বিতীয় অংশে আমি যখন আকাশপথটা কনসিডারেশনে আনতেছি, তখন সেটা যাইতে পারে 1 ভাবে। এবং যেহেতু আকাশপথ আর সড়ক পথ একটার বিকল্প, তাই মাঝখানে হচ্ছে যোগ। হ্যাঁ, রেজাল্টটা হচ্ছে 13। ওকে, কামরুল ভাই কি আসছেন? আমার আরেকটু টাইম লাগবে। ওকে, বিন্যাসের সমীকরণ সংক্রান্ত। আচ্ছা, এখানে একটা ম্যাথ, এটা একটা ইয়ে আছে, এনপিআর। ওকে, তো আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা মনে সবাই জানি। সেটা হচ্ছে npr ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, তো আমি একটু ভেঙে একটা জিনিস লিখবো। সাপোজ আমরা 5p2 বের করতে চাই। 5p2 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তোমরা জানো 5 ফ্যাক্টোরিয়ালকে আবার লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল, সরি 5 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল থাকলো। এই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটলে, হ্যাঁ ভাইয়া ওই হেডফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বললে বেটার হয়। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 5 ইন্টু 4, তাহলে 5p2 এর মান আসছে হচ্ছে 5 ইন্টু 4। এখান থেকে আমি তোমাদের একটা জিনিস বলবো, যে 5p2 দুটা টার্ম খেয়াল করো, এখানে আছে 5, এখানে আছে 2। এই 5টা হচ্ছে এই 5, হ্যাঁ, আর এখানে 2 আছে। 2 মিন্স হচ্ছে এখানে দুইটা টার্ম থাকবে। 5p2 না হয়ে এটা যদি হয়তো 5p3, তাহলে এটা হয়তো এই 5টা যেহেতু শুরুতে 5 গুণন 4 গুণন 3, মানে 5p3 মিন্স হচ্ছে 5 থেকে শুরু হয়ে পাশাপাশি 3টা সংখ্যার গুণফল। এই পাশাপাশি 3টা সংখ্যা হচ্ছে 5 থেকে এক এক করে কমতে থাকবে। এখন এমসিকিউতে একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে 100p2 এটার মান কত। তো এটার জন্য ক্যালকুলেটরের দরকার নেই। 100p2 মানে হচ্ছে 100 ইন্টু 99। 100 থেকে শুরু হয়ে পাশাপাশি দুইটা সংখ্যার গুণফল, এবং পাশাপাশি সংখ্যা দুইটা 100 থেকে এক এক করে কমতে থাকবে। ওকে, তাহলে যদি এটা 100p2 না হয়ে ধরো 50p3 হইতো, 50p3 সেটা কি হবে 50 ইন্টু 49 ইন্টু 48, 50 থেকে শুরু করে পাশাপাশি 3টা সংখ্যার গুণফল। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা একটু খেয়াল করবা। n minus 1 p3 is to n plus 1 p3 equals to 5 is to 12 হলে n এর মান নির্ণয় করো। ওকে, n minus 1 p3, n minus 1 p3 মানে হচ্ছে n minus 1 থেকে শুরু করে পাশাপাশি 3টা সংখ্যার গুণফল, এবং সংখ্যাগুলো এক এক করে কমতে থাকে, যেটা আমি একটু আগেই বললাম। তাহলে একটা সংখ্যা যদি n minus 1, পরের সংখ্যাটা হবে n minus 2, তারপরের সংখ্যাটা হবে হচ্ছে n minus 3 is to n plus 1 p3, এটা হবে হচ্ছে n plus 1
ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস সরি সংখ্যাটা হবে n প্লাস 1, তারপরের সংখ্যাটা হচ্ছে n যেহেতু 1 কমবে, এবং তারপরের সংখ্যাটা হচ্ছে n মাইনাস 1 ইকুয়ালস টু 5:12। পরের লাইনটা আমরা লিখতে পারি n মাইনাস 1 n minus 2 n minus 3 divided by n plus 1 into n into n minus 1 equals to 5/12। এখন খেয়াল করবা এই n minus 1 এবং n minus 1 কাটাকাটি যাবে, n minus 2 এবং n minus 3 যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এটা হবে n স্কয়ার minus 5n plus 6, আর এই দুটো মাল্টিপ্লাই করলে আসতেছে n স্কয়ার plus n equals to 5/12। ওকে, আমার মনে হয় এই ক্যালকুলেশনটা সবাই করতে পারবা। এটা হবে 12 দিয়ে গুণ করলে 12n স্কয়ার, এই পাশে 5n স্কয়ার, 12n স্কয়ার মাইনাস 5n স্কয়ার করলে আসবে হচ্ছে 7n স্কয়ার, তারপর মাইনাস 5 বারং 60n প্লাস 5n করলে মাইনাস 65n, আর এটা এখানে আসবে হচ্ছে 6 বারং 72। এটা n এর একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা সলভ করলে n এর দুইটা মান পাওয়া যাবে। তোমরা যদি ক্যালকুলেটরে সলভ করে দেখো, হ্যাঁ আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে ক্যালকুলেটরে সলভ করলে n এর দুইটা মান পাবা, একটা মান আসবে পূর্ণ সংখ্যা এই অঙ্কের জন্য এবং আরেকটা মান আসবে ফ্র্যাকশন। আমি একটু ক্যালকুলেশনটা করে নিই, একটু আমার হোল্ড হচ্ছে করবা। এইদিকে প্রিপারেশনটা হইছে। আচ্ছা So, কামরুল ভাই, আমি ম্যাথটা শেষ করে বলি। আপনাকে আসতেছি। হ্যাঁ আমি একটু ম্যাথটা করে নিই। সৌরভ ভাইয়া শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাই, আমি কথা বলিনি। আচ্ছা, আমি ম্যাথটা সলভ করলে n এর একটা মান আসবে 8 আর একটা মান আসবে 1.286। হ্যাঁ, আমরা সবসময় মনে রাখবো n এর মানটা হবে অবশ্যই পূর্ণ সংখ্যা, তাই 1.286 এই মানটা গ্রহণযোগ্য হবে না। আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে n এর মান হচ্ছে 8, এইটই হবে আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ কামরুল ভাই কন্টিনিউ করেন। আচ্ছা, তোমরা যারা আছো আমি আগে একটু মাফ চেয়ে নিই আসলে আমার এই ইন্টারাপশনটার জন্য। তো আমার মনে হচ্ছে যে আমি এতক্ষণ পাওয়ার পয়েন্টে অ্যানোটেট করতেছিলাম, উদ্ভাসে ভাইয়া যারা আছেন আমি ওই যে ওপেন বোর্ডে অ্যানোটেট করতেছি, আমি পিডিএফটা দিয়ে দিব না আমার এন্ডে সেভ করে। ভাই ওপেন বোর্ডেই করেন, ওপেন বোর্ডে বেটার আর কি, এটা তো আমার একটু প্রবলেম হচ্ছে। ওকে, সো স্টার্ট করা যাক। আমরা হচ্ছে আচ্ছা স্ক্রিনটা যদি শেয়ার অফ করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। ঠিক আছে, আমার মনে হয় এই স্লাইডটা মাত্র হচ্ছে সলভ করছে সৌরভ, রাইট? তাহলে আমরা একটু পরের প্রবলেমটাতে যাই। আচ্ছা, তো তোমরা যারা দেখতেছিলা তারা একটু খেয়াল করো, আমি এটাকে একটু নর্মালি দেখানোর চেষ্টা করি। এটা আসলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, সো এখানে তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল দেয়া আছে, সেটা হচ্ছে সিমিলার একদম আগের যে প্রবলেমটা সেই প্রবলেমটার মতোই 2n + 1 pn - 1 এবং 2n - 1 pn এই দুইটার রেশিও যদি 5:3 হয় তাহলে n এর মানটা কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তো আমি আশা করি যে তোমরা সৌরভ ভাইয়ের কথা বুঝতে পারছো। তাহলে হচ্ছে যে তোমরা এই প্রবলেমটা যেটা আছে এটা তোমরা বাসাতে নিজেরাই ট্রাই করতে পারবা এবং নিজেরাই সলভ করতে পারবা, এইটাতে আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা হচ্ছে একটু পরের প্রবলেমটাতে যাই, এটা আমরা আপাতত স্কিপ করতেছি। দেন যে জিনিসটা লাগবে আমরা এখন এইটা একটু দেখি। তো এই জায়গাটাতে আমরা এখন একটা নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। নতুন কনসেপ্টটা হচ্ছে এইরকম যে যদি কতগুলো জিনিস আসলে একই রকম হয় তাহলে ঘটনাটা কি ঘটবে। যেমন এই জায়গাটাতে বলা আছে n সংখ্যক জিনিসের p সংখ্যক একরকম, q সংখ্যক দ্বিতীয় প্রকার এবং r সংখ্যক তৃতীয় প্রকারের হলে
এবং বাদবাকি সবগুলো জিনিস ভিন্ন হলে তাদের সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল p q r। এখন আমি জানি যে এটা দেখে হয়তো অনেকের অনেক কিছু মনে পড়ছে বা অনেকের অনেক কিছু মনে পড়ে নাই, সমস্যা নাই, আমি খুব সংক্ষেপে একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরা যাক যদি এমনটা হয় যে কোনো একটা জায়গাতে কিছু জিনিস আছে, আমি তোমাকে প্রথমত একটা নর্মাল এক্সাম্পল দিই। ধরা যাক এরকম কিছু একটা আছে, একটা জায়গাতে 3টা এ আছে, 2টা বি আছে, 3টা সি আছে এবং ধরা যাক 4টা ডি আছে। আমি তোমাকে বললাম এইখানে তাহলে টোটাল জিনিস আছে 3টা, 2টা 5টা, 3টা 8টা এবং 4টা 12টা। এই 12টা জিনিসকে পাশাপাশি কতভাবে সাজানো যাবে? তো আমি যদি এই 12টা জিনিসকে টোটালি আলাদা আলাদা জিনিস বলতাম, টোটালি আলাদা আলাদা জিনিস বলতে যদি এইখানে এ বি সি ডি না থেকে ধরো এরকম অর্ডার ধরে থাকতো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এবং এল পর্যন্ত, টোটাল 12টা জিনিস আছে। এই 12টা জিনিসের মধ্যে 12টা নিয়েই কতভাবে সাজানো যাবে? তোমাদের সবার অ্যান্সার হইতে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 12। বাট যখন আমি বলবো যে আচ্ছা এর মধ্যে কিছু জিনিস কমন আছে, সো কমন থাকলে আমরা যেটা করি, এই কমন গুলো তখন আর নিজেদের মধ্যে নতুন করে বিন্যস্ত হতে পারে না। তখন যেটা করতে হয় তোমরা সবাই বোধহয় জানো যে যতগুলো কমন আছে সে ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ করে দিতে হয়। তার মানে আমি যদি এই টোটাল জিনিসটা, অর্থাৎ এখানে যে 12টা অক্ষর আছে, এটাকে যদি বিন্যাস করতে চাই, এটার জন্য বিন্যাস সংখ্যাটা হবে ফ্যাক্টোরিয়াল 12। এটাকে ভাগ করতে হয় যেগুলো কমন আছে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে। যেমন এখানে তোমরা যদি দেখো 3টা এ আছে, তার জন্য হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল 3 হবে, 2টা বি আছে, ওই দুটো কমন, তার জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2 হবে, 3টা সি আছে, তার জন্য আরো একটা ফ্যাক্টোরিয়াল 3 হবে এবং 4টা ডি আছে, তার জন্য একটা ফ্যাক্টোরিয়াল 4 হবে। এখন সবগুলোই কমন ছিল, এই কারণে যেগুলো কমন ছিল সেগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিছি। তো আমরা এটা সিমিলারলি আরেকটা প্রবলেম যদি একটু দেখি, এই যে এখানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা দেয়া আছে। তো ইঞ্জিনিয়ারিং এর শব্দটি সবগুলো বর্ণকে কত প্রকারে সাজানো যায়, এটা যদি বের করতে হয় আমার যেটা করতে হবে, এই যে এইখানে আমি যেভাবে গ্রুপ গ্রুপ করে লিখছিলাম, অর্থাৎ সবগুলা এ একসাথে, সবগুলো বি একসাথে, ইঞ্জিনিয়ারিংকে আমার ঠিক একইভাবে গ্রুপ করতে হবে। যেমন আমি যদি খুঁজি, আমি দেখবো এখানে ই আছে টোটাল 3টা জায়গাটাতে, তাহলে আমি যেটা করব 3টা ই হচ্ছে একত্রে লিখবো। ই এর পরে আছে হচ্ছে এন, এন আছে হচ্ছে 2টা, তাহলে আমি 2টা এন হচ্ছে একত্রে লিখবো। এন এর পর যদি তোমরা দেখো তাহলে জি আছে হচ্ছে 2 জায়গাটাতে, তাহলে আমি 2টা জি একত্রে লিখলাম। এন্ড তারপরে আই, আই আছে হচ্ছে এক জায়গায় 2 জায়গায়, ওকে, 2টা আইও একত্রে লিখলাম। এন্ড আই যদি শেষ হয় এন লিখে ফেলছি, বাকি আছে একমাত্র আর। কামরুল ভাইয়া, আচ্ছা তারপর আমরা একটু মিলাই, এখানে 3টা 6টা, 3টা 9টা এবং 2টা 11টা, 3 5 7 9 10। আমি আসলে একটা ভুলে গেছি, একটা বাদ দিছি, কোনটা দেই নাই আমি একটু বের করি। আর দেই নাই, আচ্ছা ইঞ্জিনিয়ারিং মিস করলাম কোনটা, এন এন মিস হয়েছে। কামরুল ভাই শুনতে পাচ্ছেন? 3টা, আচ্ছা 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 সরি, আমি আসলে এন এই জায়গাতে 2টা লিখছি, এন আসলে 3টা আছে, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, তো 3টা এন আছে, তাড়াহুড়োতে খেয়াল করা হয় নাই। তার মানে এন থাকবে হচ্ছে 3টা। তো আমরা যেটা করলাম এখন দেখো বাম পাশের মতো করে গ্রুপের কাজটা করে ফেলছি। তো গ্রুপের কাজটা যদি করে ফেলি তাহলে যে ব্যাপারটা হবে, এখন আমরা এইটার মতো করে ক্যালকুলেশনটা আগাবো। টোটাল অক্ষর আছে 3টা 3টা 6টা, 2টা 8টা, 10টা 11টা, তাহলে এই জায়গাটাতে আসবে হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল 11। এটা কখন আসতো? যদি সবগুলো জিনিস ভিন্ন ভিন্ন হতো, কিন্তু যেহেতু কিছু সংখ্যক জিনিস কমন আছে আমার সেই ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ করতে হবে। সো এখানে 3টা ই এর জন্য হবে হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল 3, 3টা এন এর জন্য হবে ফ্যাক্টোরিয়াল 3, 2টা জি এর জন্য হবে একটা ফ্যাক্টোরিয়াল 2, 2টা আই এর জন্য হবে আর একটা ফ্যাক্টোরিয়াল 2। আর এখানে যেহেতু এই জিনিসটা জাস্ট একটাই আছে, এর জন্য আর কোনো কিছু হবে না। এটা খুবই সিম্পল একটা প্রবলেম, তোমরা আশা করি জানো। তোমাদের জন্য ইনস্ট্যান্ট একটা প্রবলেম দেই, তোমরা যেটা করবা সবাই মিলে চ্যাটে এইটার অ্যান্সারটা লিখবা। শব্দটা বেশ বড় সড়ো, এটা হচ্ছে MISSI, আবারও SSI, PPI, মিসিসিপি। মিসিসিপি হচ্ছে একটা নদীর নাম আছে, আমেরিকার একটা স্টেটের নামও আছে। তোমাদের কাজ হচ্ছে এই মিসিসিপির সবগুলো অক্ষর নিয়ে মোট যতভাবে বিন্যাস করা যায় সেই বিন্যাস সংখ্যাটা বের করা। তোমাদের জন্য সময় হচ্ছে 1 মিনিট, তোমরা একটু এই অ্যান্সারটা বের করে সবাই ঝটপট চ্যাটে লিখে ফেলো অ্যান্সারটা কত হবে। সবাই একটু খাতা কলম নিয়ে মিসিসিপির সবগুলোকে একত্রে নিয়ে মোট কতগুলো উপায়ে বিন্যাস করা যাবে এই সংখ্যাটা বের করার চেষ্টা করো।
ফারুক ভাই কি অনলাইনে আছেন? জি কামরুল, হ্যালো। হ্যালো। ভাইয়া, আমার এই লেখা পড়তে কি কোনো সমস্যা হচ্ছে? মানে ছোট বড় এই ধরনের কোনো প্রবলেম কি আছে? হ্যালো। লেখা ঠিক আছে ভাই। হ্যাঁ ভাইয়া। না, শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি স্ক্রিন বড় করে দিব, কিন্তু এই জায়গাটা থেকে কারো কন্টিনিউ করতে হবে। না, আমি শুনতে পাচ্ছি না, আমি কারোর কথাই শুনতে পাচ্ছি না আসলে। কামরুল, ঠিক আছে। ফুল স্ক্রিন দে। আচ্ছা, আমি এখন কথা শুনতে পাচ্ছি। কিছু একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, বুঝতে পারছি কি হয়েছে আসলে। টাচপ্যাডের উপরটাতে এই যে মিউট বাটনটা লিখতে গিয়ে সম্ভবত এটাতে টাচ পড়ে গেছিল। আচ্ছা, আমি সবার কাছে আরেকবার একটু মাপ চেয়ে নেই। আজকে আসলে অনলাইনে প্রথম ক্লাস, তো কিছু জিনিসপত্র এখনো ক্যালিব্রেশনের সমস্যা হচ্ছে আমার। এটার জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি। ফারুক ভাই। হ্যাঁ কামরুল, আচ্ছা, তোর স্ক্রিনটা ফুল স্ক্রিন দে। এটা মনে হয় হাফতে আছে। আচ্ছা, হ্যাঁ, এখন মনে হয় একটু বড় হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, মানে অ্যান্সার কি পাওয়া গেছে? ওকে, তাহলে আমি পরের স্লাইডটাতে যাই আসলে। অ্যান্সার হ্যাঁ চ্যাটে পাওয়া যাবে, আমরা তো এখানে দেখতে পাচ্ছি না, আমরা কিউএ তে আছি। ঠিক আছে। তো এরপরে আমরা যেটা দেখবো, এটা আসলে বলতে পারো এতক্ষণ পর্যন্ত আমরা বিন্যাসের যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, এই সমস্যাটা হচ্ছে ছোট ছোট সমস্যা ছিল, বেসিক্যালি কনসেপ্ট ডেভেলপমেন্ট ছিল। এই জায়গাটা থেকে ধরে নিতে পারো একদম বিন্যাসের কোর যে কনসেপ্ট ব্যবহার করে যে ম্যাথ করা, সেটা আসলে শুরু হবে। তো এখানে বলা আছে টাইপ 2 শব্দ গঠন সংক্রান্ত সমস্যা। এই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা প্রবলেম আছে। ডিরেক্টর শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে না। মোটামুটি 7টা প্রবলেম আছে, তার মধ্যে আবার একটা 3টা ক্লাসিফিকেশন আছে, এই ধরনের ব্যাপার স্যাপার। তো আমরা দেখি, আমরা কিছু কোর কনসেপ্ট এই জায়গা থেকে আলোচনা করব। আমরা স্টার্ট করি। তো আমরা একদম সবার আগে আসি হচ্ছে এটাতে, 1 নাম্বারটা। 1 নাম্বার সমস্যাটা কি ছিল আমরা আরেকবার দেখি। ডিরেক্টর শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায়, এখানেও বলা আছে কতভাবে সাজানো যায়। তো আমরা জাস্ট এইটা বের করতে যাচ্ছি যে ডিরেক্টর শব্দটির সবগুলো বর্ণ যদি আমরা এখন একত্রে নেই, তাহলে মোট কতগুলো বিন্যাস করা যাবে। তো তোমরা এটার জন্য যেটা করবা, খুব সিম্পল ব্যাপার। জাস্ট এইখানে মোটামুটি ভাবে তোমার হিসাবটার একটা প্যাটার্ন বলে দেয়া আছে। প্রথমে যেটা বলা আছে, টোটাল বর্ণ আছে কতগুলো। তো আমরা যদি গুনি টোটাল বর্ণ কতগুলো আছে, এখানে আছে 2টা 4টা 6টা 8টা। সো টোটাল বর্ণ এই জায়গাটা থাকবে 8টি। আচ্ছা, স্বরবর্ণ আছে কতগুলো? তো আমরা যদি স্বরবর্ণগুলো খুঁজে বের করার চেষ্টা করি, এখানে একটা আই আছে, ই আছে, ও আছে। এই 3টা ছাড়া কি আর কোনো স্বরবর্ণ আছে? সম্ভবত নাই। তাহলে আমরা স্বরবর্ণগুলোর লিস্টটা একটু বানাই। এটা হচ্ছে আই, ই এবং হচ্ছে ও। তার মানে স্বরবর্ণ আছে হচ্ছে 3টি। ব্যঞ্জন বর্ণ কতগুলো আছে? ব্যঞ্জন বর্ণ যেহেতু টোটাল 8টা অক্ষর, 8টা অক্ষরের মধ্যে বাকি 5টা হবে অবশ্যই আমার ব্যঞ্জন বর্ণ। তো আমি চাইলে লিস্টও করতে পারি, ডি, আর, সি, টি এবং তারপরে আবারও আর। খেয়াল করো আর কিন্তু 2বার ফেরত আসছে। তাহলে ব্যঞ্জন বর্ণ আছে 5টা, যার মধ্যে একটু ছোট্ট করে যোগ করে রাখি 2টা আর আছে, যে 2টা আর আসলে একই জিনিস। আচ্ছা, এটা আবার নিচে আমরা উল্লেখ করছি আর আছে কতগুলো। সো আর আছে হচ্ছে 2টি। সবগুলো বর্ণ নিয়ে ডিরেক্টর শব্দটিকে কতভাবে সাজানো যাবে। তো কাজটা খুবই সিম্পল, আমরা অলরেডি এই ধারণাটা ব্যবহার করে আসছি। এখানে মোট অক্ষর আছে 8টা, যার মধ্যে আর আছে হচ্ছে 2টা। সো আমরা যেটা বলবো সেটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা হইতে পারে 8টা জিনিসকে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে, কিন্তু যেহেতু এর মধ্যে 2টা জিনিস কমন আছে, একটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি পরের প্রবলেমটা দেখি, আশা করি এটা সবাই বুঝতে পারছো, এটার মধ্যে কোনো আসলে ঝামেলাই নাই। কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। সো স্বরবর্ণ একত্রে থাকার জন্য মূল ট্রিক্সটা যেটা মাথায় রাখবে, যেটা হাইলাইট করে দেওয়া আছে, যাদেরকে একত্রে রাখতে হবে তাদেরকে একটা বর্ণ চিন্তা করবো। এই কথাটার মানে কি?
আমার যদি স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে হয় তাহলে আমার একটু আগে আমি যে লিস্টটা বানাইছি যে ওকে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের লিস্ট, আমরা জানি এখানে ব্যঞ্জন বর্ণ আছে ডি আর সি টি আর, এই 5টা, এবং স্বরবর্ণ আছে হচ্ছে আই ই ও। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আই ই এবং ও, এই 3টাকে একত্রে রাখার বুদ্ধি হচ্ছে এদেরকে একটা একটা মাত্র বস্তু হিসাবে চিন্তা করা। অনেকটা ধরো যে এটাকে একটা বস্তার মতো চিন্তা করব। সো এটা যদি একটা বস্তা হয় তাহলে এই বস্তাটা যখন বিন্যাস হয়ে বিভিন্ন জায়গাতে যাবে পুরা বস্তাটা একত্রে যাবে, অর্থাৎ আইইও কোনোভাবেই আলাদা হওয়ার সুযোগ পাবে না। আমার মূল লক্ষ্যটা হচ্ছে যে এই বস্তার ভিতরে জিনিসগুলো যাতে সব একত্রে থাকে। তো তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি ডি আর সি টি আর এবং হচ্ছে নতুন একটা বস্তা, যে বস্তার ভেতর 3টা জিনিস আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণগুলো সবগুলো মিলে একটা বস্তা। তাহলে টোটাল তোমার জিনিস থাকতেছে 6টা। এই 6টা জিনিসকে বিন্যাস করা যাবে কত উপায়? সো অ্যান্সারটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6। বাট এই জায়গাটাতে কয়েকটা ছোট্ট নোট আছে। নাম্বার 1, যদিও এখানে 5টা জিনিস বা 5টা আলাদা 5টা অক্ষর এবং একটা বস্তা আছে, তার মানে টোটাল 6টা জিনিস। বাট তোমরা যদি দেখো আমরা আগেও আইডেন্টিফাই করছি এখানে আর আছে 2টা। সো প্রথম কারেকশনটা হচ্ছে 2টা আর এর জন্য আমার একটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। তো মনে হইতে পারে এই জায়গাতে কাজটা শেষ, কিন্তু আসলে ছোট্ট আরেকটা কাজ এখনো বাকি আছে যেটা গুরুত্বপূর্ণ এবং এইটা আসলে কোনো মতেই ভোলা চলবে না। খেয়াল করে দেখো যে আমরা যখন আইইও কে একটা বস্তার মধ্যে ভরছি, তার মানে এই বস্তাটা এখন তোমার আগে পরে বিভিন্ন জায়গাতে যেতে পারবে। এই যে এই বস্তাটার মধ্যে তোমার আইইও আছে, সো এটা এই জায়গাটাতে যেতে পারে, টিআর এর মাঝখানে, সিআরটি এর মাঝখানে, অনেকগুলো জায়গাতে যেতে পারে। কিন্তু খেয়াল করো আইইও, এই যে যে ক্রমটা আমি লিখছি এটা তো আইইও না হয়ে আগে ই, তারপরে আই, তারপরে ও থাকতে পারতো। তাহলেও কিন্তু তোমার স্বরবর্ণগুলো একত্রেই থাকতেছে, বা ওটা সবার আগে আসতে পারতো, আইটা সবার শেষে যেতে পারতো। সোজা কথায় এই স্বরবর্ণগুলোকে তুমি যদি নিজেদের মধ্যে একটু আগে পরে করো তাহলেও কিন্তু স্বরবর্ণগুলো একত্রেই থাকতেছে। অর্থাৎ তোমার যে শর্তটা, একত্রে থাকার যে শর্তটা, সেই শর্তটা ভঙ্গ হচ্ছে না। তাহলে এই জায়গাটা থেকে আমরা নতুন আরেকটা ইনসাইট নিতে পারি। ইনসাইটটা হচ্ছে আমরা ডিআরসিটিআর এর সাথে এই বস্তাটাকে তো বিন্যাস করতে পারবোই, তাতে কোনো সমস্যা নাই। একই সাথে আমরা স্বরবর্ণ যেগুলো আছে এগুলাকে চাইলে নিজেদের ভেতর ইচ্ছা মতো বিন্যস্ত করতে পারি। তাহলে এই জায়গাতে স্বরবর্ণ আছে 3টা, এই 3টা স্বরবর্ণকে নিজেদের ভেতর বিন্যস্ত করা যাবে ফ্যাক্টোরিয়াল 3 উপায়। একটু আগে তোমাদের সৌরভ ভাই আলোচনা করছিলেন, এটা হচ্ছে বিন্যাসের গুণজ যে বিধিটা, সেই জিনিসটা, অর্থাৎ ভেঙে ভেঙে কাজটা করা। আমরা প্রথমে যেটা করলাম এই 5টা জিনিস এবং হচ্ছে একটা বস্তাকে বিন্যাস করছি, তারপর সেই বস্তার ভেতরের যে জিনিসগুলো সেটাকে আবার বিন্যাস করছি। যেহেতু কাজটা ভেঙে ভেঙে করছি, মাঝখানে গুণ চিহ্নটা চলে আসছে। তো আশা করি এটাতে কোনো সমস্যা নেই। আমরা একটু পরের প্রবলেমের দিকে যাই। এরপরে বলছে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকে না। এই জিনিসটা আমি আসলে ঠিক বলতে চাচ্ছি না, এটা তোমরা নিজেরা চিন্তা করলেই, জাস্ট এখানে যেভাবে সাজানো আছে এটা তোমরা নিজেরা চিন্তা করলেই বের করে ফেলতে পারবা। মোট বিন্যাস দেওয়া আছে, একত্রে রেখে যে বিন্যাস সংখ্যাটা সেটা আমি একটু আগেই বের করছি। তাহলে একত্রে রেখে বিন্যাস সংখ্যা যদি জানা থাকে, মোট বিন্যাস যদি জানা থাকে, মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাস সংখ্যাটা বাদ দিলে একত্রে না রেখে বিন্যাস সংখ্যাটা আমরা পেয়ে যাব। এটা তোমরা নিজেরা চিন্তা করবা। আচ্ছা, তো এরপরে যেটা আছে কতগুলোতে 2টি স্বরবর্ণ একত্রে থাকবে না, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আমি এটা একটু ছোট্ট করে বলে দিই। দেখো ডি আর সি টি এবং আর, এখানে ব্যঞ্জন বর্ণ আছে তোমার টোটাল 5টা। তোমাকে বলছে 2টা স্বরবর্ণ একত্রে থাকবে না। আগেরটার সাথে কিন্তু এটা একটা ছোট্ট পার্থক্য আছে। আমরা যখন আগের স্লাইডটা দেখতেছিলাম এই জায়গাটাতে বলা ছিল কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, আর এই জায়গাটাতে বলা আছে 2টি স্বরবর্ণগুলো একত্রে থাকবে না। এই দুইটার মাঝখানে একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটা হচ্ছে আগেরবার যখন বলা হচ্ছিল যে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, বা এখানে যখন আমরা আলোচনা করছিলাম স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এইটার সাথে এই 2টা স্বরবর্ণ গুলো একত্রে থাকবে না, এর একটা ছোট্ট পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে বুঝে যাবে, বিস্তারিত আলোচনা করতেছি না। আমি ধরলাম ডি আর সি টি আর এবং আই এ ই, এটা হচ্ছে এমন একটা বিন্যাস যেটাতে স্বরবর্ণগুলো একত্রে আছে। বাট আমি যদি এই কাজটা করি ডি আর সি টি আর এটা আছে থাকুক, এ আর ইটাকে লাস্টে রাখলাম, বাট এই আইটাকে শুরুতে পাঠিয়ে দিলাম। এখন যদি আমি প্রশ্ন করি আচ্ছা স্বরবর্ণ গুলো কি একত্রে আছে, অ্যান্সারটা কি হবে, হ্যাঁ নাকি না?
অ্যান্সারটা হবে এই ক্ষেত্রে না, স্বরবর্ণগুলো একত্রে নাই। কেন স্বরবর্ণগুলো একত্রে নাই? কারণ স্বরবর্ণগুলো যখন আমি বলতেছি তখন আমি বুঝবো 3টা স্বরবর্ণের কথা। তো সবগুলো স্বরবর্ণ কি একত্রে আছে? অ্যান্সার হচ্ছে নাই। আছে কয়টা? 2টা। তো 2টা থাকলে আমরা বলবো স্বরবর্ণগুলো একত্রে নাই, শুধুমাত্র পার্টিকুলারলি 2টা স্বরবর্ণ একত্রে আছে। আর এইটার সাথে এইটার পার্থক্যটা হচ্ছে এক্স্যাক্টলি এই জায়গাটাতে, 2টি স্বরবর্ণ একত্রে থাকবে না। অর্থাৎ স্বরবর্ণগুলো একত্রে থাকবে না যখন বলছে, তখন এইটা তোমার একটা অপশন হইতে পারতো, কিন্তু যখন তোমাকে বলে দিচ্ছে 2টি স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, তখন আসলে এইটাও অপশন হিসেবে কাউন্ট হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে কোনো 2টা স্বরবর্ণই পাশাপাশি থাকতে পারবে না। অর্থাৎ একটা স্বরবর্ণের পাশে আরেকটা স্বরবর্ণ আসতেই পারবে না, তাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। এনিওয়ে, সো আমরা আবার আগের জায়গাটাতে ব্যাক করি, তাহলে আমরা আসলে সলভ করতে পারি কিভাবে। তো আমরা চিন্তা করব যেটা পাশাপাশি না বসানোর সব থেকে ভালো উপায়টা হইতেছে, তুমি একটু নর্মালি চিন্তা করো যে একটা জায়গাতে যদি কয়েকজন লোক থাকে, সেই লোকগুলার তুমি চাচ্ছ যে তাদেরকে এমন ভাবে বসাইতে যাতে কেউ কারো পাশাপাশি না বসে। তো সব থেকে ভালো উপায় হইতেছে যে তাদেরকে যেমন এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ডি আর সি টি আর এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এদের মধ্যে কোনো ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে আই এ ই, এদেরকে পাশাপাশি বসানো যাবে না। তো পাশাপাশি না বসানোর জন্য সব থেকে ভালো চিন্তা যেটা, সেটা হচ্ছে এই ব্যঞ্জন বর্ণগুলার মাঝখানে মাঝখানে যদি আমি এদেরকে বসাই দিই, তাইলে আর আমার কোনো সমস্যা হচ্ছে না। তো মাঝখানে মাঝখানে কেমনে বসায়? সেটা হচ্ছে ডি আর সি টি আর, এদের মাঝখানে টোটাল অক্ষর হচ্ছে 5টা, মাঝখানে জায়গা খালি আছে হচ্ছে 4টা, এবং তুমি চাইলে এই বাম পাশ এবং ডান পাশের যে 2টা খালি জায়গা আছে সেটাকেও অপশনে আনতে পারো। তাহলে টোটাল 4টা আর 2টা জায়গা হচ্ছে 6টা। এই 6টা জায়গার যে কোনো জায়গাতে তুমি এই 3টা জিনিসকে যদি বসাও, তাহলেই এরা আর পাশাপাশি থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমরা যেটা করতে পারি, তাহলে এখানে টোটাল 5টা ব্যঞ্জন বর্ণের মাঝখানে জায়গা খালি আছে 6টা। এই 6টা খালি জায়গাতে আমরা 3টা স্বরবর্ণকে বসায় দিব। তাহলে 6টা খালি জায়গাতে 3টা স্বরবর্ণকে বসানো যায় 6P3 উপায়। অর্থাৎ এটা দিয়ে তুমি নিশ্চিত করলা যে আই এ ই এর মধ্যে কোনো 2টা স্বরবর্ণ পাশাপাশি নাই, সবগুলো আলাদা আলাদা ভাবে বসছে। এখন এইটার পরে একটা ছোট্ট জিনিস আসলে বাকি থেকে যায়। একটু আগে আমরা যখন ম্যাথ করছি তখন আমরা দেখছি, অলওয়েজ চিন্তা করবো তোমার পুরো কাজটা কি শেষ হয়েছে কিনা। এটা করার সাথে সাথে কি তোমার কাজটা শেষ হয়েছে নাকি আরো কিছু আছে। তুমি যদি আরেকটু চিন্তা ভাবনা করো, দেখবে যেখানে তোমার আরো কাজ আসলে বাকি আছে। তুমি স্বরবর্ণের বিন্যাস করছো, ঠিক আছে, তার মানে হচ্ছে ব্যাপারটা এইরকম, ডি আর সি টি আর এদের মাঝখানে কোনো একটা জায়গাতে হয়তো তুমি আই কে বসায় দিছো, কোনো একটা জায়গাতে এ কে বসায় দিছো, কোনো একটা জায়গাতে তুমি ই কে বসায় দিছো। কিন্তু তুমি খেয়াল করো, এই ডি আর আর এই 2টা যদি জায়গা পরিবর্তন করে নিজেদের মধ্যে, তাতে কিন্তু আমার শর্তের কোনো ভঙ্গ হচ্ছে না। শর্ত ভঙ্গ বলতে কি বোঝাচ্ছি? স্বরবর্ণগুলো কিন্তু এখনো আলাদা আলাদা আছে, বাট আমি কি করছি, আমি ব্যঞ্জন বর্ণ 2টার জায়গা পাল্টাই দিচ্ছি। তুমি চাইলে এই 2টার জায়গাতে এই 2টার জায়গা পাল্টাইতে পারতা, এই 2টার জায়গা পাল্টাইতে পারতা, যে কোনো ব্যঞ্জন বর্ণের জায়গায় তুমি পাল্টাই দিতে পারতা। তাতে করে আমার মূল শর্তটা ভঙ্গ হইতো না, বা আমার স্বরবর্ণগুলো আলাদাই থাকতো। কাজেই এই 6P3 এর যে অংশটা, এটা হচ্ছে তোমার ব্যঞ্জন স্বরবর্ণের বিন্যাসের জন্য। তার সাথে সাথে আরেকটা জিনিস এখন মাথায় আনতে হবে, আমি চাইলে ব্যঞ্জন বর্ণগুলোকেও নিজেদের মধ্যে বিন্যাস করতে পারি। তো এই জায়গাতে ব্যঞ্জন বর্ণ আছে মোট 5টা ব্যঞ্জন বর্ণ বিন্যাস করা যায় হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে। বাট আবারও আরেকটা জিনিস একটু মাথায় রাখো, এখানে 2টা আর আছে, যেহেতু 5টা ব্যঞ্জন বর্ণ বিন্যাস করতেছি যার মধ্যে 2টা সেম, একটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে আলটিমেটলি ভাগ করতে হবে। কাজে মোট অ্যান্সারটা হবে হচ্ছে এইটা, 6P3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2। 6P3 হচ্ছে স্বরবর্ণের বিন্যাসের জন্য, ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিন্যাসের জন্য। আচ্ছা, আমরা যদি পরের প্রবলেমটাতে যাই, এখানে বলা আছে কতগুলোতে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। এটা আসলে খুবই সহজ একটা প্রবলেম। স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না মানে কি? সে তার জায়গাটাতে স্ট্রিক্ট, সে অন্য জায়গাতে যাচ্ছে না। এই কথার মানে হচ্ছে আই তার নিজের জায়গাতে থাকবে, ই তার নিজের জায়গাতে থাকবে, ও তার নিজের জায়গাতে থাকবে, জায়গা পরিবর্তন করবে না। তার মানে এদেরকে বিন্যাসের কোনো সুযোগ নেই। অর্থাৎ আই, ই এবং ও বিন্যাসের অপশন থেকে বাদ, অর্থাৎ এদেরকে বিন্যাস করাই যাবে না। তাহলে বিন্যাস করা যাবে কাদেরকে? বাদ বাকি যারা আছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো। তো ব্যঞ্জন বর্ণ এখানে আছে হচ্ছে 5টা, এই 5টাকে বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে। স্বরবর্ণের কোনো ব্যাপার এখানে আসবেই না। যখন বলবে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না, তখন আমরা স্বরবর্ণগুলোকে বিন্যাসই করবো না, সেটা টোটালি বাদ যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে, এদের কতগুলোতে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। তো আপেক্ষিক অবস্থানের ব্যাপারটা একটু খুব সংক্ষেপে বলে দিই।
আমি যদি মার্ক করি এই জায়গাতে 1 2 3 4 5 6 7 এবং 8, এর মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে 1 এর মধ্যে, 3 এর মধ্যে, 5 এর মধ্যে, 6 এর মধ্যে এবং 8 এর মধ্যে। আর স্বরবর্ণ আছে, এটাকে যদি আমরা 4 কোণ একটা বাক্স দিয়ে মার্ক করি 2 4 7। আপেক্ষিক অবস্থানটাকে অনেকে এইভাবে চিন্তা করে নেওয়া যায়। ধরো স্বরবর্ণগুলোকে যদি আমি একটা গ্রুপ চিন্তা করি, ব্যঞ্জন বর্ণগুলোকে যদি আমি আরেকটা গ্রুপ চিন্তা করি, এই দুইটা গ্রুপের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, মারামারি আছে বা কোনো একটা সমস্যা আছে, তারা একটা গ্রুপ আরেক গ্রুপে যায় না, অনেকটা এক এলাকা থেকে আরেক এলাকাতে না যাওয়ার মতো। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে আই হয়তো বিন্যাস হয়ে কোনো আমলে ই এর জায়গাতে যাইতে পারবে, আই হয়তো বিন্যাস হয়ে ওর জায়গাতে যাইতে পারবে, কিন্তু এই আইটা কখনো সি এর জায়গাতে যাইতে পারবে না। এইটা সম্ভব না। কেন? কারণ সিটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের এলাকা। সো বিন্যাসের শর্তটা হচ্ছে যদি স্বরবর্ণগুলো তাদের নিজেদের জায়গায় বলতে বোঝাচ্ছে আমি 2 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার, অর্থাৎ 3টা স্বরবর্ণ যদি তাদের এই নিজেদের 3টা জায়গাতে বিন্যস্ত হয় এবং ব্যঞ্জন বর্ণ যে 5টা আছে সেই ব্যঞ্জন বর্ণ 5টা যদি তাদের নিজেদের 5টা জায়গাতে বিন্যস্ত হয়, এটাকেই আমরা বলবো আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখা। কাজেই আমরা 2টা গ্রুপে ভাগ করে এখন এদের বিন্যাস করে ফেলতে পারি। স্বরবর্ণের জন্য তাহলে আমার জায়গা আছে 3টা, অক্ষরও আছে 3টা। 3টা স্বরবর্ণকে 3টা জায়গাতে বিন্যাস করা যায় ফ্যাক্টোরিয়াল 3 উপায়। এটা হচ্ছে স্বরবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রাখলাম। একই সাথে সাথে স্বরবর্ণের সাথে আরেকটা কথা বলা আছে ব্যঞ্জন বর্ণ। সো ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থান যদি অপরিবর্তিত রাখতে হয়, একই যুক্তি, 5টা অক্ষর আছে, এই 5টাকে বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল 5 উপায় নিজেদের জায়গাতে, বাট যেহেতু 2টা সেম আছে কাজে একটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, সো আমরা পরেরটাতে যাই। ক্রম পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে জন্য তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এটা আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। ক্রম পরিবর্তন না করে এই কথাটা যদি বলা থাকে, এটার জন্য তোমাকে যেটা চিন্তা করতে হবে, যাদের ক্রম পরিবর্তন করা যাবে না তাদেরকে একই জাতীয় বা একই বর্ণ হিসাব করতে হবে, এক জাতীয় অথবা একই বর্ণ, এটা হিসাব করতে হবে। তারপরে তুমি নর্মালি বিন্যাস করলেই চলবে। যেমন আমরা যদি বলি ডিরেক্টর শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস করা সম্ভব যাতে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করবে না। তো আমরা অলরেডি এই কাজ অনেকবার করে ফেলছি, ডি আর সি টি আর এবং হচ্ছে আই ই ও, এটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে যদি আলাদা করি। তো আমাকে যদি বলে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন করব না, আমাকে যেটা বলে দিচ্ছে স্বরবর্ণগুলোকে এক জাতীয় বর্ণ চিন্তা করতে হবে। সো 3টা স্বরবর্ণ আছে, এই 3টা স্বরবর্ণকে আমি যেটা চিন্তা করব একই জিনিস, অর্থাৎ হয় 3টাই আই, না হলে হইতে পারে 3টাই ই অথবা 3টাই ও। সোজা কথায় 3টাকে এক জাতীয় জিনিস হিসাব করতে হবে এবং তারপরে বিন্যাস করতে হবে। তো আমি ধরো 3টাকে যদি একই জিনিস ধরে নেই বা 3টা আই ধরে নেই, তাহলে এখানে মোট জিনিস পাবো এখন আমি 5টার 3টা হচ্ছে 8টা। এই 8টাকে বিন্যাস করা যেত ফ্যাক্টোরিয়াল 8 উপায়ে। বাট খেয়াল করো, এখন যেহেতু এইটা আর নাই, আই ই ওটা নাই, আমার আছে 3টা আই, এই 3টা আই এর জন্য একটা ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যে বস্তুগুলোকে আমি একত্র চিন্তা করছি, ক্রম পরিবর্তন করবে না চিন্তা করছি, সেই 3টাকে একই ধরে সেটা ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ করবে। এবং এখানে দেখো এটা তো গেল স্বরবর্ণের জন্য, ব্যঞ্জন বর্ণের জন্য আগে থেকে 2টা আর ছিল, তার জন্য আরেকটা ফ্যাক্টোরিয়াল 2 হবে। একই কথাটা আমি যদি বলতাম যে আচ্ছা এই জিনিসটাই আমরা করব ব্যঞ্জন বর্ণের ক্রম অপরিবর্তিত রেখে, তাহলে কি করতাম? তাহলে যেটা করতাম আগের মতোই, এখানে হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল 8 থাকতো, ফ্যাক্টোরিয়াল 8 এর পর এবার আমরা এই 5টা ব্যঞ্জন বর্ণ আছে, 5টা ব্যঞ্জন বর্ণকেই একত্র চিন্তা করতাম। সো একই চিন্তা করতাম, একই চিন্তা করলে এই 5টার জন্য আমি যেটা পাবো একটা ফ্যাক্টোরিয়াল 5 পাবো। আইইও এই 3টা তখন আবার আলাদা থাকবে, এটার জন্য কোনো কিছু হবে না। কারো কারো মাথায় আসতে পারে যে ভাইয়া এখানে ফ্যাক্টোরিয়াল 5 দিলাম এই 5টা জিনিসের জন্য, কিন্তু এখানে তো 2টা আর আগে থেকেই সেম ছিল, তার জন্য কি আরেকটা ফ্যাক্টোরিয়াল 2 এই জায়গাটাতে বসাবো নাকি বসাবো না? ওকে, এটার অ্যান্সারটা আমি বলে দিই কেন হচ্ছে, তোমরা একটু চিন্তা করলেই পাবা, খুবই সোজা। অ্যান্সার হচ্ছে না, এখানে আমি ফ্যাক্টোরিয়াল 2 বসাবো না, এখানে শুধুমাত্র ফ্যাক্টোরিয়াল 5ই হবে। আচ্ছা, তো আমরা এই সংক্রান্ত আসলে বেশ কিছু আলোচনা করছি। ফাইনালি আরেকটা এই জায়গাটাতে বেশ আছে, সেটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ। এটা আমরা একটু আলোচনা করি। এটাতে মূলত আমরা অপশনগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করব। আচ্ছা, তো আমার যেটা বলছে ডিরেক্টর শব্দটিকে কতভাবে সাজানো যায়, যেন প্রথমে ডি থাকে, প্রথমে ডি না থাকে, সর্বদা শেষে আর থাকে, এইরকম। তো আমরা এখানে আসলে বেশ কিছু প্রবলেম রিকারিং আছে, তো আমরা যেগুলো করলে বাদ বাকিগুলো করতে পারবা আমরা সেই প্রবলেমগুলো দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তো প্রথমে তোমার যেটা জানতে হবে
যে এই প্রথমে থাকা শেষে থাকা এই ম্যাথগুলো করার জন্য সব থেকে ভালো চিন্তা হচ্ছে বক্স এঁকে ফেলা। বক্স আঁকবা কি করে? যেমন আমরা জানি এখানে হচ্ছে 8টা অক্ষর আছে, কাজে আমি লম্বা করে একটা বক্স আঁকি, 1 2 3 4 5 6 7, 7টা ঘর দিয়ে আমি 8টা বক্স বানাইলাম। তোমাকে যেটা বলছে সর্বদা প্রথমে ডি থাকে। মনে রাখবা শব্দ গঠন সংক্রান্ত যত সমস্যা আছে, সংখ্যা গঠন সংক্রান্ত যত সমস্যা আছে, সবগুলোর ক্ষেত্রে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে শর্ত যেটা বলা থাকবে সেটা সবার আগে পূরণ করতে হবে। এই কথাটার মানে কি আমি বলে দিচ্ছি, ব্যাখ্যা করতেছি। শর্ত সবার আগে পূরণ করতে হবে। সো আমরা যদি একটু ভেঙে ভেঙে চিন্তা করি, এইখানে তোমার ডিরেক্টর শব্দটিকে কতভাবে সাজানো যায়? যেন প্রথমে সর্বদা ডি থাকে। সেখানে শর্ত হচ্ছে ডি প্রথমে রাখতেই হবে। সো তুমি যেটা করবে শর্তটাকে ফিল আপ করে ফেলো, অর্থাৎ তোমার প্রথম কাজটা হবে এই জায়গাটাতে আগে হচ্ছে একটা ডি বসায় দেওয়া। কারণ খেয়াল করো, তুমি যখন প্রথমে ডি বসায় ফেলছো তোমার এখন এই ডিটা তো সরানোর আর কোনো সুযোগ নাই। তার কারণটা হচ্ছে ডি যখন প্রথমে বসায় ফেলতেছো প্রথম ঘরটা তোমার বুকড হয়ে যাচ্ছে এবং তুমি এই ডিরেক্টর থেকে ডি অক্ষরটা ইউজ করে ফেলতে পারতেছো, এই ডিটা আর ব্যবহার করা যাবে না। সো তোমার শর্ত পূরণ হয়ে গেছে। শর্তটা কি বলছিল? প্রথমে ডি বসাইতে তুমি ডি বসায় ফেলছো। প্রথমে ডি বসানো যায় কত ভাবে? অ্যান্সার হচ্ছে তোমার হাতে ডি একটাই আছে, ঘরও একটাই আছে, কাজে একভাবেই বসানো যায়, এর বেশি আর কোনোভাবে বসানো যাবে না। এখন তুমি দেখো বাকি তোমার ঘর আছে কয়টা। ডিটা যদি বাদ দাও এখানে বাকি ঘর থাকবে হচ্ছে 7টা এবং অক্ষরও থাকবে হচ্ছে 7টা। এই 7টা জিনিসকে সাজানো যায় ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে। এইটাই অ্যান্সার হইতো, কিন্তু অ্যাজ ইউজুয়াল এটার মধ্যে 2টা আর আছে, কাজে এই 2টা আর এর জন্য একটা ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করতে হবে। আমি একটু আরেকবার বলতেছি কাজটা আমি কি করছি। সেটা হচ্ছে শর্তটা ছিল ডি কে প্রথমে বসাতে হবে, কাজে আমি ডি কে প্রথমে বসায় দিছি। ডি কে প্রথমে বসায় দেওয়ার পরে বাদবাকি গুলার ঘরের উপর কোনো শর্ত নাই, কাজে বাদবাকি ঘরগুলোকে নরমালি বিন্যাস করছি। নরমালি বিন্যাস করলে কি হয়? ওই যে মোট যতগুলো বাকি আছে তার ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কমন যতগুলো আছে সেটার ফ্যাক্টোরিয়াল। যেন সর্বদা প্রথমে ডি না থাকে, এটা তোমরা নিজেরা বের করবা। মোট বিন্যাস থেকে এই প্রথমে ডি আছে এরকম বিন্যাস সংখ্যাটা বাদ দিলেই তোমরা করে ফেলতে পারবা। যেন শেষে সর্বদা আর থাকে, এই জিনিসটা তোমাদের পারা উচিত। জাস্ট প্রথমে ডি এর মতো শেষে আর ধরে চিন্তা করলে অনেকটা হয়ে যাবে। সো শেষে যদি আর থাকে তাহলে আসলে আমরা কিভাবে করতে পারি? দেখো তোমার এখানে আর আছে অ্যাকচুয়ালি হচ্ছে 2টা। সো 2টা আর এর মধ্যে তোমার আগে যেটা করতে হবে যে কোনো একটা আর এখানে বসাইতে হবে। এখন তারপরে মাথায় আসতে পারে ভাইয়া 2টা আর এর জন্য তাহলে শেষ ঘরে অপশন কি 2টা হবে? অ্যান্সার হচ্ছে না, অপশন এখানে একটাই হবে, কারণ এটা তো আলাদা জিনিস না, একই জিনিস। এই আর আনলে দেখতে যা হবে এই আর আনলে দেখতে আসলে একই হবে। সো এই আরটা তুমি যদি এনে ফেলো তারপরে তুমি দেখবা যে হচ্ছে বাকি জিনিস আছে কয়টা। এখন বাকি অক্ষর তোমার একটা আর কে যদি তুমি এনে ফেলো বাকি অক্ষর থাকে 7টা, সেই 7টা অক্ষরকে তোমার এই জায়গাটাতে বিন্যাস করাইতে হবে। এই 7টাকে বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল 7 উপায়। এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 ভাগ হবে না, কারণ এই 7টা যে জিনিস আছে এই 7টা জিনিসের মধ্যে কোনো কিছু কমন নাই। কমন থাকলে আমরা ভাগ করতাম। যেন শেষে সর্বদা আর না থাকে এটা তোমরা নিজেরা করবা, জাস্ট আগেরটার মতোই মোট বিন্যাস থেকে শেষে আর আছে এটা বাদ দিলেই পেয়ে যাবা। যেন প্রথমে ডি থাকে এবং শেষে সর্বদা আর থাকে, এইটা সোজা প্রবলেম, তোমাদের পারা উচিত। আগের বার যেটা করছে এতক্ষণ পর্যন্ত একটা অক্ষর নিয়ে চিন্তা করছে, এখানে 2টা অক্ষর নিয়ে চিন্তা করবা। প্রথমে ডি বসায় দাও, লাস্টে আর বসায় দাও, তোমার কাজ শেষ, মানে কন্ডিশনটা ফিল আপ করা শেষ। এবার বাকি অক্ষর আছে 5টা, সেই 5টাকে মাঝখানে বিন্যাস করাই দিই, সরি 5টা না 6টা আছে, এই 6টাকে মাঝখানে বিন্যাস করাই দিবা। তারপরে বলছে যেন প্রথমে ডি অথবা শেষে আর থাকে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ডি ধরে মোট কতগুলো বিন্যাস সম্ভব সেটা বের করতে হবে, তারপর আর ধরে কতগুলো বিন্যাস সম্ভব সেটা বের করতে হবে, এবং 2টা থেকে বাদ দিতে হবে ডি এবং আর 2টাই আছে এই বিন্যাস সংখ্যাটা। তোমরা 6 নাম্বারটা নিজেরা চেষ্টা করো। আচ্ছা, আমার মনে হয় যে পরের যেগুলো আছে এটাতে আসলে বলার তেমন কোনো কিছু নাই, আমি জাস্ট যদি একটু স্কেচটা করে দিই তোমরা আসলে বুঝে যাবা। এখানে যেটা বলছে প্রথমে ডি থাকে শেষে আর থাকে না। সো আমার এই জায়গাটাতে ঘর ছিল একটা, এই জায়গাতে ঘর আছে 7টা। তো তাহলে প্রথমে যেটা বলছে ডি বসানো যাবে প্রথমে, তাহলে প্রথমে ডি বসাইলাম, শেষে আর বসবে না, তার মানে লাস্টের ঘরটাতে আর বসানো যাবে না। সো লাস্টের ঘরটাতে যদি আর না বসানো যায় আর বসানো যাবে কই? প্রথম ঘরটা ফিল আপ হয়ে গেছে, লাস্টের ঘরটা খালি আছে কিন্তু বসানো যাবে না, বসাতে হবে মাঝখানের 6টার কোনো একটা জায়গাটাতে। তাহলে আর এর জন্য অপশন হচ্ছে এই 6টা ঘরের যে কোনো একটা। ওকে, তার মানে তুমি যেটা করবা আর হচ্ছে মাঝখানে কোনো একটা জায়গাতে বসায় ফেলবা, এন্ড দেন তারপরে বাকি যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলোকে অন্যান্য জায়গাতে বসাবা। তাহলে আমরা যদি খুব দ্রুত চিন্তা করি, প্রথমে ডি বসাইছো এটার জন্য অপশন হচ্ছে একটা, তারপরে আর যেগুলো আছে আর কে বসাইতে হবে এই মাঝখানটাতে,
সো মাঝখানে আসলে দুইটা আরকে টোটাল কত ভাবে বসানো যায় এটা তোমরা চিন্তা করবা। এটা হচ্ছে 6 ভাবে বসানো যাবে অ্যাকচুয়ালি, দুইটা আর যদি নিয়ে চিন্তা করি। 6 ভাবে আর না, মাঝখানে 6টা আছে। সো আমরা একটু দেখি। আচ্ছা, এটাকে একটু ভেঙে ভেঙে আসলে বলি। এই প্রবলেমটার ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি, এটা আসলে ব্যাখ্যাটা একটু কমপ্লিকেটেড, আমি একটু ব্যাখ্যাটা দিয়ে দিই। প্রথম কাজটা হচ্ছে প্রথম ঘরে আমার ডি বসবে। তো প্রথম ঘরের জন্য ডি বসাই দিলাম, অপশন পাইলাম একটা, প্রথম ঘরের অপশন। এরপর হচ্ছে শেষের ঘরে ডি শেষের ঘরে আর বসবে না, তার মানে লাস্টের ঘরে আর বসানো যাবে না। তো লাস্টের ঘরে যদি আর বসানো না যায় তাহলে বসানো যাবে কি? আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে ডিরেক্টরের মধ্যে আমি অলরেডি ডিটা বসায় ফেলছি, আর বসানো যাবে না, তার মানে আর অপশন থেকে বাদ। বাকি থাকে কি IECTO, 5টা। তাহলে এই 5টা থেকে যে কোনো একটা আসলে লাস্টের ঘরে বসাইতে হবে। তো লাস্টের ঘরের জন্য অপশন হচ্ছে 5P1। সো যে কোনো একটা যদি বসাই দেই তারপরে আমার বাকি থাকতেছে এই দুইটা আর এবং বাকি 4টা অক্ষর, এবং আমার ঘর খালি থাকতেছে মাঝখানের 6টা। তাহলে মাঝখানের এই 6টা ঘরে বাকি 6টা জিনিস আমি বসাবো। এটা বসানো যাবে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে, তার মধ্যে দুইটা আর আছে, তার জন্য একটা ফ্যাক্টরিয়াল 2। সো প্রথমে এটা বসতে হচ্ছে প্রথম ঘরে ডি এর জন্য। এই 5P1 নির্দেশ করতেছে সবার শেষের ঘরে আর বসানো যাবে না, কাজেই আর বাদ বাকিগুলো কতভাবে বসানো যেতে পারে সেটা। আর লাস্টের এটা নির্দেশ করতেছে হচ্ছে প্রথম ঘর এবং শেষ ঘর পূর্ণ হয়ে যাওয়ার পর মাঝখানের ঘরগুলো কতভাবে ফিল আপ করা যায় সেই সংখ্যাটা। আচ্ছা, তারপরে যেটা বলা আছে স্বরবর্ণগুলো জোড় অবস্থানে থাকে এবং স্বরবর্ণগুলো বিজোড় অবস্থানে থাকে, এইটা তোমরা নিজেরা করবা, এটা হচ্ছে তোমাদের কাজ, আশা করি তোমরা এটা পারবা। তো এই জায়গাটাতে আমরা আরেকটা পোল হচ্ছে আনসি, ভাইয়া একটু পোলটা হচ্ছে তুলে দেন। এই জায়গাতে দেয়া আছে ডিরেক্টর শব্দটি থেকে সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় যেন সর্বদা প্রথমে আর থাকে এবং শেষে আই থাকে। তোমরা একটু ঠান্ডা মাথাতে চিন্তা করো, এই পোলটার জন্য আমরা একটু বেশি সময় নিব, 40-50 সেকেন্ড, এন্ড তারপর আমি এটা করে দিব। এটার অ্যান্সারটা কত হওয়া উচিত ঠান্ডা মাথায় চিন্তা। কামরুল ভাই, জি ভাইয়া। একটু ইন্টারাপ্ট করব ভাইয়া, স্টুডেন্টরা অনেক কোশ্চেন করতেছে যে ওই অ্যালফাবেট গুলো যদি আপার কেস লোয়ার কেস ছোট হাতের বড় হাতের হয় সেক্ষেত্রে কি করবে? আচ্ছা, এইটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে প্রশ্নদাতা কি চাইছে এইটার উপর। একদম সত্যিকার অর্থে এটা ছাড়া আর কোনোটার উপর ডিপেন্ড করে না। যেমন ফর এক্সাম্পল তুমি যদি বলো কম্পিউটারের ক্ষেত্রে তুমি যখন পাসওয়ার্ড দাও বা তুমি যখন ফোনে যখন তোমার পাসওয়ার্ড দাও তখন কিন্তু আপার কেস আর লোয়ার কেস এটা আলাদা হিসাবে কাউন্ট করে। অর্থাৎ তুমি যদি এইভাবে চিন্তা করো ক্যাপিটাল ABC এইটা যে পাসওয়ার্ড, আর ক্যাপিটাল A স্মল b স্মল c এটা আসলে আলাদা পাসওয়ার্ড হিসাবে কম্পিউটারে চিন্তা করে। তাহলে কম্পিউটার ক্ষেত্রে যদি তুমি বিন্যাসের কথা চিন্তা করতে যাও তখন তোমার আপার কেস লোয়ার কেস দুইটাই চিন্তা করতে হবে। তার মানে তখন তোমার হয়তো অপশন 26টার জায়গাতে 52টা হয়ে যাবে, আপার কেসের 26টা, বড় হাতের 26টা, ছোট হাতের 26টা। আর অনেক জায়গাতে থাকে যে জায়গাতে আসলে ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না, যেমন শব্দ গঠনের ক্ষেত্রে আমি যদি তোমারে বলি যে ধরো সে ফর এক্সাম্পল AB তোমারে বললাম এই 4টা অক্ষর দিয়ে তুমি শব্দ গঠন করবা। এখন তুমি এখানে প্রথমটা যদি ক্যাপিটাল বানায় দাও, পরের গুলাতে যদি ছোট বানায় দাও তাহলে কিন্তু আসলে সমস্যা নাই, শব্দটা পাল্টাচ্ছে না। বা ইভেন ইফ তুমি যদি প্রথমটা শেষেরটা ক্যাপিটাল করলা, মাঝখানের দুইটাকে হচ্ছে ছোট হাতের রাখলা, তাহলে আসলে সমস্যা নেই, এটা যে কেউ পড়তে পারবে, ওয়ার্ডটা পড়তে পারবে। তো যেটা বলতেছিলাম এই কারণে এই ব্যাপারটা হচ্ছে মূলত ডিপেন্ড করবে যে প্রশ্নটা কিভাবে চাওয়া হয়েছে সেটার উপর। আমার মনে হয় যেটা যে আমরা যে ধরনের সমস্যা করে থাকি আমাদের বইতে যে প্রবলেমগুলো আছে সেগুলোর কোনোটাতে আসলে আপার কেস লোয়ার কেস হিসাব করা দরকার পড়ে না, কাজে আমরা এটার জন্য আলাদা করে চিন্তা করবো না। কিন্তু এটা মাথায় রেখো, হ্যাঁ আপার কেস লোয়ার কেস বা ছোট হাতের বড় হাতের ব্যাপারটাও একটা সম্ভাব্য অপশন হইতে পারে, এটা কাজে লাগতে পারে। আচ্ছা, তো আমরা হ্যাঁ ভাইয়া আমাদের 50 মিনিটস আছে, একটু ফাস্ট করতে হবে। হ্যাঁ, তো আমাদের হাতে আমরা যেটা দেখতেছি যে অ্যান্সার চলে আসছে, এটাতে হচ্ছে নাম্বার বি এর জন্য সব থেকে বেশি অ্যান্সার আসছে। আচ্ছা, কারেক্ট অ্যান্সার কোনটা সৌরভ বা ফারুক ভাই বলতে পারবেন? 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 6 ফ্যাক্টোরিয়াল। আমার যেটা বলছে সর্বদা প্রথমে আর থাকবে এবং শেষে আই থাকবে, কাজে প্রথমে আর এবং লাস্টে আইকে ফিক্স করে দিলে মাঝখানের গুলাকে আমরা বিনাশ করতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল উপায়। কাজে সব থেকে বেশি অ্যান্সারই আমরা পাইছি। সো আশা করি আইদার তোমরা আগে থেকে ব্যাপারগুলো জানতা, তা না হলে হয়তো আমি যে আলোচনা করছি এটা কিছুটা বুঝতে পারছো। ওকে, আমরা একটু দ্রুত পরের টপিক গুলোতে যাই, আমাদের হাতে এখনো বেশ কিছু টপিক আসলে বাকি আছে। সো এরপর আছে হচ্ছে পুনর্বিন্যাস সংক্রান্ত। পুনর্বিন্যাস সংক্রান্ত আসলে নতুন কোনো আলোচনা নাই, জাস্ট একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে
কখন আসলে পুনর্বিন্যাসের জন্য আমরা এক বিয়োগ করবো আর কখন আসলে বিয়োগ করবো না, এই কনফিউশনটা এখানে। ম্যাথটা যেটা ম্যাথ আমরা আগে করছি, জাস্ট হচ্ছে আমরা এই জিনিসটা একটু বুঝতে চাই, কখন বিয়োগ করবো কখন বিয়োগ করবো না। খেয়াল করো এখানে বলে দেওয়া আছে ডান পাশে আমরা যদি চিন্তা করি ডিরেক্টর শব্দটি থেকে সবগুলো বর্ণ নিয়ে কতগুলো পুনর্বিন্যাস করা যায়। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে ডিরেক্টর নিয়ে তুমি যতগুলো বিন্যাস করবা সেই বিন্যাসগুলোর সংখ্যাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু খেয়াল করো যেহেতু সবগুলো নিয়ে বিন্যাস করতেছো, এই বিন্যাসগুলোর মধ্যে ডিরেক্টর নিজে একটা বিন্যাস হবে। সো যেহেতু সে অলরেডি আছে, এই একটা বিন্যাস এই পুরোটার মধ্যে আছে, কাজে আমার যেটা করতে হবে মোট বিন্যাস সংখ্যাটা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে। সো আমরা যেটা করব 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা থেকে একটা 1 মাইনাস করে দিব। কেন? কারণ এই বিন্যাস সংখ্যাটার মধ্যে ডিরেক্টর নিজেও আছে, যদি না থাকতো বাদ দিতাম না। আমরা যদি এটা বলি কতভাবে পুনর্বিন্যাস করা যায় যেন আই প্রথমে থাকে, ওকে, সো তাহলে আমরা প্রথমে চিন্তা করব আই প্রথমে রেখে বিন্যাস সংখ্যা কত। আইকে যদি আমরা প্রথমে ফিক্স করে দিই, অক্ষর বাকি থাকতেছে 7টা, সেই 7টাকে বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 পায়, কারণ দুইটা আর আছে। এখন কথা হচ্ছে ডিরেক্টর তার মধ্যকার একটা বিন্যাস কিন্তু না। খেয়াল রাখো ডিরেক্টর যে বিন্যাস তার শুরুতে ডি আছে, বাট আমরা যেটা বের করছি সেগুলো শুরুতে আছে আই। তার মানে আই দিয়ে শুরু করে আমরা যতগুলো বিন্যাস পাচ্ছি সেই বিন্যাসগুলোর মধ্যে কিন্তু আসলে ডিরেক্টর নাই। কাজে এই ক্ষেত্রে পুনর্বিন্যাস সংখ্যা যখন তুমি বের করবা তখন এখানে তোমার বিয়োগ করার দরকার নাই, যা ছিল তাই রাখবা। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যখন তোমাকে বিন্যাস করতে বলছে তুমি সেই বিন্যাস সংখ্যাটা বের করবা, বিন্যাস সংখ্যাটা বের করার পরে দেখবা তোমার যে শব্দটার কথা বলা আছে এই শব্দটা এই বিন্যাসের মধ্যে আছে নাকি নাই। এই ক্ষেত্রে ডিরেক্টরটা এটার মধ্যে ছিল, কাজে আমি এক বিয়োগ করছি, কিন্তু এইখানে যে বিন্যাসগুলো বের করছি সেগুলোর মধ্যে ডিরেক্টর নাই, কারণ এগুলো শুরুই হয়েছে আই দিয়ে, কাজে এই জায়গাতে এক বিয়োগ করব না। সিমিলারলি আর একে শেষে রেখে বিন্যাস সংখ্যা, এই জিনিসটা তোমরা নিজেরা চিন্তা করবা। তোমার টার্গেটটা হচ্ছে এইটা বের করে তারপর বের করবা যে আচ্ছা এখানে কি আমার এক বিয়োগ হবে নাকি হবে না, এটা তোমাদের কাছে। আচ্ছা, সো এরপর হচ্ছে কতগুলো বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে বা থাকবে না, এটা আমরা কিভাবে করি সেটা আমরা একটু বলে দিই। এটা আসলে খুবই সহজ একটা কনসেপ্ট। 10টা বস্তুর মধ্যে তোমার নিতে হবে হচ্ছে 5টা, বলছে এর মধ্যে 2জন স্পেশাল পার্সন আছে যাদেরকে তোমার নিতেই হবে। ধরে নাও ব্যাপারটা অনেকটা এইরকম যে 10 জন থেকে তোমার 5 জনকে তুমি কোনো একটা জায়গাতে নিয়ে যাবা, কোনো একটা দল গঠন করবা, কোনো একটা সাব টিম গঠন করবা, তার মধ্যে 2জন ভিআইপি আছে যাদেরকে তোমার সবসময় রাখতেই হবে। তাহলে কতভাবে করা পসিবল? তো আমি আইডিয়াটা একটু ইন্ট্রোডিউস করি। আইডিয়াটা খুবই সহজ অ্যাকচুয়ালি। 1 2 3 4 আমার টোটাল ধরে নিচ্ছি 5টা বক্স আছে বা 5টা জায়গা আছে, আমার 5টা জায়গাতে 5 জন মানুষকে নিতে হবে। তো আমি একটা যে সংক্ষেপে ধরে নেই যে মানুষগুলো হচ্ছে এইগুলা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এখন এই যে 10 জন মানুষ আমি বানাইলাম, এই 10 জনের মধ্যে 2 জন আছে যারা হচ্ছে ভিআইপি পাবলিক, একজন ধরো এইচ, আরেকজন হচ্ছে আমার জে। এই 2 জন হচ্ছে ভিআইপি পার্সন যাদেরকে আমার সবসময় রাখতেই হবে, বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত করতেই হবে। তাহলে আমি এর আগে একবার বলছিলাম, আশা করি তোমাদের কথাটা মনে আছে, শর্ত যেটা দেয়া থাকবে অলওয়েজ শর্তটা সবার আগে পূরণ করবা। যেমন এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এই 2 জন ভিআইপি কে সবার আগে নিতে হবে, সো তুমি আগে এদের 2 জনকে নিয়ে নাও। সো এই 2 জনকে নিয়ে তোমার এই জায়গাতে খালি জায়গা আছে 5টা খালি জায়গাতে 2 জনকে বসায় দাও, 5টা খালি জায়গাতে 2 জনকে বসানো যায় 5p2 পায়। সো তোমার মূল শর্ত যেটা 2টা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত, সেইটা কিন্তু হয়ে গেল, শর্তটা ফিল আপ হয়ে গেছে। শর্তটা ফিল আপ হওয়ার পর এখন তুমি বাদ বাকি কাজটা করো। ধরে নাও যে তুমি হয়তো 1 নাম্বার ঘর আর 3 নাম্বার ঘরে 2 জনকে বসাইছো, তাহলে এখন ঘর খালি আছে কয়টা? 3টা, তার মানে এই 3টা জায়গাতে আরো 3 জনকে নিতে হবে। এই 3 জনকে তুমি নিবা কোত্থেকে? এইচ আর জে কে তো নিয়ে ফেলছো, তারা বিশেষ ভিআইপি, তারা বাদ। তাহলে বাকি আছে এখনো কয়জন? 10 জনের মধ্যে 2 জনকে যখন তুমি নিয়ে ফেলছো, এখনো এইখানে 7 জন আর এখানে 1 জন, টোটাল 8 জন বাকি আছে। সো তোমার কাজ হচ্ছে এই 8 জন থেকে ইচ্ছা মতো 3 জনকে নেয়া। কতভাবে নেওয়া সম্ভব এটা আমরা বলতে পারি 8p3 উপায়। সো 2টা কাজ করছি, ঠান্ডা মাথাতে যদি চিন্তা করো আরেকবার। প্রথমত শর্ত পূরণটা করছি কিভাবে? আমার এখানে 5টা খালি জায়গা ছিল, এই 5টা খালি জায়গাটাতে 2 জনকে আমরা বসাই দিছি 5p2 উপায়ে। এন্ড তারপর 3টা খালি জায়গা ছিল, যেহেতু বাদ বাকিদের উপর আর কোনো শর্ত নাই, আমার বাকি আছে 8 জন, সেই 8 জন থেকে বাকি 3 জনকে আমরা নিয়ে আসছি। এরপর হচ্ছে চক্রবিন্যাস। তো চক্রবিন্যাসের ব্যাপারটা কি একটু বলা যাক। দেখো এই জায়গাটাতে কতগুলো বিন্যাস আছে যেটা আসলে হয়তো খুব ভালো পড়া যাচ্ছে না, আমি একটু বড় করে এখানে লিখে দিই। এখানে লেখা আছে এ, এখানে লেখা আছে বি, এখানে সি, এখানে ডি, এখানে লেখা আছে ডি, এখানে লেখা আছে এ, এখানে লেখা আছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি ডি এ, এবং এটা হচ্ছে বি, এবং এখানে বলা আছে বি সি ডি এ। কামরুল, যখন আমি এদেরকে পাশাপাশি রাখতাম বলতে ধরো এই জিনিসটা যদি আমরা এ থেকে লেখা শুরু করি,
এর পরে কে আছে, ধরলাম ডি আছে, ডি এর পরে সি আছে, সি এর পরে বি আছে। সো এ ডি সি বি এটাকে আমরা একটা বিন্যাস বলতাম। আমরা যদি আবার এইটার দিকে তাকাই, এইখানে এ থেকে গোনা শুরু করছিলাম, এখানে যদি একই জায়গা থেকে গোনা শুরু করতে হয় তাহলে ডি থেকে গোনা শুরু করতে হবে। সো ডি থেকে যদি গোনা শুরু করি তাহলে আমরা বলবো ডি, ডি এর পরে আছে সি, সি এর পরে বি, বি এর পরে এ, ডি সি বি এ। একইভাবে যদি আমরা তার পরেরটা লিখি এটা হচ্ছে সি বি এ ডি, এবং একইভাবে যদি আমরা তার পরেরটা লিখি তাহলে এটা হবে হচ্ছে বি এ ডি সি। স্বাভাবিকভাবে যখন আমরা পাশাপাশি বিন্যাস নিয়ে চিন্তা করব, এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা বিন্যাস হিসেবে বিবেচিত হবে, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যখন এটা বৃত্তাকারে আছে, বৃত্তাকারে থাকলে কে আগে আছে কে পরে আছে এই জিনিসটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কার পরে কে আছে। সো আমরা সাইকেলটা লিখি এইভাবে, যেমন প্রথমটার দিকে তুমি যদি তাকাও দেখবা এর পরে আছে হচ্ছে ডি, ডি এর পরে আছে হচ্ছে সি, সি এর পরে আছে হচ্ছে বি, বি এর পরে আবারও ফেরত আসতে হচ্ছে এ, এই যে এই জায়গাটা থেকে বি এর পরে এ। তুমি তার পরেরটার দিকে তাকাও, পরেরটাও কিন্তু দেখো মোটামুটি একই ব্যাপার। প্রথমে আছে ডি, ডি এর পরে আছে হচ্ছে সি, সি এর পরে আছে হচ্ছে বি, বি এর পরে আছে হচ্ছে এ, এর পরে হচ্ছে আবারও ডি। তার মানে ঘুরে ফিরে এইখানে এর পরে ডি ছিল, ডি এর পরে সি ছিল, সি এর পরে বি ছিল, এইখানে কিন্তু একই ব্যাপার, এর পরে ডি আছে, ডি এর পরে আবার সি আছে, সি এর পরে বি আছে। এবং আমরা যদি চিন্তা করি বাকি দুইটা আসলে একই রকম। অর্থাৎ আমরা যখন বৃত্তাকার জায়গাতে বসাচ্ছি, আমি আসলে যেটা করছি প্রত্যেককে এক ঘর করে ডানে সরাই দিচ্ছি বা এক ঘর করে বামে সরাই দিচ্ছি। এক ঘর করে বামে সরাই দিলে আপেক্ষিক অবস্থানটা কিন্তু পরিবর্তন হয় না। আমার ডানে যে ছিল সে এখন আমার ডানেই আছে, আমার বামে যে ছিল সে এখন আমার বামেই আছে, আমার উল্টা দিকে যে ছিল সে এখন আমার উল্টা দিকেই আছে। তার মানে আসলে পাশাপাশি বিন্যাসের ক্ষেত্রে এইগুলা আলাদা বিন্যাস বলে বিবেচিত হইলেও বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে আমরা এদেরকে আলাদা বিন্যাস হিসেবে বিবেচিত করি না। আমরা বলবো যেটা এই চারটা বিন্যাস মিলে আসলে একটাই বিন্যাস গঠন করছে। সেই বিন্যাসটা কি? এর পরে ডি, ডি এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে এ। একই কথা, সবগুলা থেকে আমরা একটা জিনিসই পাই, সেটা হচ্ছে এর পরে বি, বি এর পরে সি, সি এর সরি এর পরে ডি, ডি এর পরে সি, সি এর পরে বি, বি এর পরে হচ্ছে এ। আমরা এইভাবে বলতে পারি। কাজেই বৃত্ত চক্রবিন্যাস আর হচ্ছে স্বাভাবিক বিন্যাসের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে যে পাশাপাশি বিন্যাসের ক্ষেত্রে শুরু থেকে আছে এটা ইম্পর্টেন্ট, চক্রবিন্যাসের ক্ষেত্রে পাশাপাশি ইম্পর্টেন্ট না। সো এটার জন্য ম্যাথটা যেটা করার নিয়ম সেটা আমি একটু বলে দিই। যদি তোমার চক্রবিন্যাস করতে হয় তাহলে আমরা যেটা করবো, সবার আগে শুরুতে একজন ব্যক্তিকে স্থির ধরে নিতে হয়। অর্থাৎ কোনো একটা জায়গাতে যদি তোমার 10 জন ব্যক্তি থাকে, তো 10 জন ব্যক্তিকে যদি আমার বৃত্তাকারে বিন্যাস করতে হয়, আমার নিয়মটা হচ্ছে প্রথমে আমি একজনকে স্থির করব। সো একজনকে স্থির করে তারপর বাকি 9 জনকে বিন্যস্ত করবো। সো শর্তটা হচ্ছে আমার টোটাল যদি 10 জন পাবলিক থাকে, একজনকে ফিক্সড করে দিলে, ধরো তোমার একে ফিক্সড করলাম, তাহলে বাকি আছে বাকি থাকবে হচ্ছে 9 জন। তো এই 9 জনকে আমরা বিন্যাস করি, সেটার উপায়টা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 9। তো আমরা যদি এই জায়গাটাতে দেখি তাহলে বুঝবা। আমি প্রথমে একটা ব্যাপার বলে নেই যে যদি আমার মুক্তার সংখ্যা 10 হইতো, সরি মুক্তার সংখ্যা 10 না, বৃত্তাকারে 10 জন আছে, বৃত্তাকারে 10 জন ব্যক্তি কত ভাবে বসতে পারে, তাহলে এটার অ্যান্সার হবে যেটা বললাম যে 10 জন যেহেতু আছে, একজনকে ফিক্স ধরে বাকি 9 জনকে আমরা বিন্যাস করবো, অ্যান্সারটা হবে ফ্যাক্টোরিয়াল 9। অর্থাৎ যদি যে বিন্যাসটা আগে পাশাপাশি বিন্যাসের ক্ষেত্রে আমরা বলতাম ফ্যাক্টোরিয়াল n, এখন সেইটাই হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল n-1 বৃত্তাকারের ক্ষেত্রে। অর্থাৎ বৃত্তাকারের ক্ষেত্রে সবসময় আমরা একটা কম ধরে তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা বের করবো। আচ্ছা, এই জায়গাতে চক্রবিন্যাসের একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা একটু আলাদা, আমরা সেটা একটু দেখি। 5 জন বাংলাদেশি এবং 7 জন ভারতীয় গোলাকারে বসে একটি বৈঠক করতে চাই, বৈঠকটি কত ভাবে করতে পারে যেন বাংলাদেশিরা পাশাপাশি না বসে। সো আইডিয়াটা হচ্ছে প্রথমে আমরা 7 জন ভারতীয়কে একটা গোলাকার টেবিলে বসায় দিব। এই যে দেখো, এটা একটা বৃত্তাকার টেবিল, I1, I2, I3, I4, I5, I6, I7। সো এই 7 জনকে আমরা কত ভাবে বসাইতে পারি? বৃত্তাকার টেবিলে আমরা অলরেডি আলোচনা করছি, পাশাপাশি হলে বিন্যাস করতে পারতাম ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে 7 জনের জন্য। কিন্তু যেহেতু এটা বৃত্তাকার, কাজে আমার যেটা করতে হবে, যে কোনো একজনকে ফিক্স করতে হবে। I1 কে ধরো ফিক্স করব, দেন বাকি যে 6 জন আছে তাদেরকে হচ্ছে বিন্যাস করতে হবে। সো তাইলে অ্যাকচুয়ালি ভারতীয় 7 জনকে বসানো যাবে ফ্যাক্টোরিয়াল 6 উপায়ে, বা এভাবে বলা যায় ফ্যাক্টোরিয়াল 7- উপায়ে। এখন দেখো, এইটুকু বলে তোমার কাজ শেষ না, কারণটা হচ্ছে তুমি এখান থেকে ভারতীয় লোকজনদেরকে বসাইছো, বাট একই সাথে সাথে তোমার এখন বাংলাদেশিদের যারা আছে বাংলাদেশিদেরকেও বসাইতে হবে। সো বাংলাদেশিদেরকে বসাবো কত উপায় বা কিভাবে বসাইতে পারি? এটার জন্য আমরা যেটা করবো, দেখো এই যে 7 জন ভারতীয় আছে, এই 7 জন ভারতীয়র মাঝখানে খালি যে জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলোতে বসাই দিব। তো এই কাজ আমরা একটু করছি এর আগে, বাট এটার ক্ষেত্রে একটু আলাদা। আমরা যখন পাশাপাশি বসাইছি, ধরো ABC এই 3 জনের মাঝখানে বসাইছি, তখন আমরা খালি জায়গা পাইছিলাম হচ্ছে টোটাল 4টা, মাঝখানে 2টা, দুই পাশে 2টা। বাট যদি আমি বৃত্তাকারে চিন্তা করি, ধরো 3 জন মানুষ বা 4 জন মানুষ বৃত্তাকারে আছে, এদের মাঝখানে খালি জায়গা কয়টা আছে? তোমরা দেখবা 1টা, 2টা, 3টা, 4টা খালি জায়গা আছে আসলে 4টা। তার মানে
যদি আমার 7 জন মানুষ থাকে এবং তাদেরকে যদি আমি পাশাপাশি বসাই, তাদের মাঝখানে খালি জায়গা থাকবে 8টা। কিন্তু যদি আমি তাদেরকে বৃত্তাকারে বসাই, বৃত্তাকারে বসলে খেয়াল করো জায়গা খালি কিন্তু তখন 8টা না, তখন আবার জায়গা খালি হয়ে যাবে সেই 7টাই। অর্থাৎ এইটা শুরুতে আর শেষে যে জায়গাটা ছিল, যখন তুমি এটাকে গোল করে লাগাই দিচ্ছ, তখন যেটা হবে শুরু আর শেষের জায়গাটা মিলে একটা জায়গা হয়ে যাবে। তার মানে এই জায়গাতে 7 জন ইন্ডিয়ানের মাঝখানে জায়গা পাওয়া যাবে 7টা। এই 7টা জায়গাতে 5 জন বাংলাদেশি বসানো যাবে হচ্ছে 7p5 উপায়ে। সো টোটাল অ্যান্সারটা হবে, প্রথমে আসবে একটা ফ্যাক্টোরিয়াল 7 - 1, এটা হচ্ছে ভারতীয়দের বসানোর উপায়, আর এর সাথে আমরা গুণ করব হচ্ছে বাংলাদেশিদের বসানোর উপায়। 7টা জায়গাতে 5 জন বসাইতে হবে, 7টা খালি জায়গা হচ্ছে 7 জন ভারতীয় মাঝখানে খালি জায়গা। এরপর বলছে 12টি বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে কতভাবে মুক্তার হার গঠন করা যায়। এটাও আরেকটা চক্র বিন্যাস বা সাইক্লিক পারমুটেশন, কাজে খুব সহজে যেটা করে ফেলা যায় সেটা হচ্ছে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি 12 - 1 ফ্যাক্টোরিয়াল। বাট যদি আমরা এটা লিখি এই অ্যান্সার কেন বলতে হবে সেটা আমি একটু ছোট সংক্ষেপে বলি। ধরো আমার 4টা ভিন্ন ভিন্ন মুক্তা আছে এ বি সি ডি। এইটা যে বিন্যাস, আমি যদি এটাকে এইভাবে লিখি এ ডি সি বি, বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে বা গোল টেবিল বিন্যাসের ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত আমরা এই দুইটা বিন্যাসকে একত্রে চিন্তা করছি যে আচ্ছা সরি এই দুটো হচ্ছে আলাদা আলাদা বিন্যাস। এরপরে হ্যালো কামরুল, হ্যাঁ কামরুল, ওই একটু ফাস্ট হয়ে যাচ্ছে, অনেকেই ইয়ে করছে যে একটু স্লো যাওয়ার জন্য। আমি মনে হয় কথা শুনতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। ওই যে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, অনেকে বলছে একটু স্লো করার জন্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে এই জায়গাটাতে হচ্ছে 12টা মুক্তা আছে, সেই 12টা মুক্তা দিয়ে যতভাবে হচ্ছে হার গঠন করা যাবে সেটা আমরা বের করতে চাই। তো আমরা যেটার উদাহরণটা দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম, এবিসিডি যখন বৃত্তাকারে আছে তখন এই বিন্যাসটা এবং এডিসিডি এই বিন্যাসটাকে আমরা আলাদা হিসেবে চিন্তা করতাম, অর্থাৎ এই বিন্যাসটা এবং এই বিন্যাসটা হচ্ছে আলাদা বিন্যাস। কিন্তু যখন তুমি একটা মুক্তার মালার ক্ষেত্রে চিন্তা করবা, এই ক্ষেত্রে একটা প্রতিসমতার ব্যাপার আছে। এটা আসলে এই জায়গাটা থেকে মানে 2D স্পেস থেকে ভালো বোঝা যায় না, বাট তোমরা একটু চিন্তা করো। ধরো তুমি সামনে থেকে দেখতেছো একজন এই মালাটা বানাইছে, প্রথম একটা এ আছে, এরপরে বি একটা মুক্তা আছে, তারপরে সি আর একটা মুক্তা আছে, সি এর পরে ডি আর একটা মুক্তা আছে। কাজে কেউ যদি তোমার কাছে জানতে চায় যে আচ্ছা এই মুক্তার মালার বিন্যাসটা কিরকম, তুমি উত্তর দিবা আচ্ছা আমি এমন একটা মুক্তার মালা বানাইছি যার প্রথমে এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, তারপরে আবারও এ ফেরত আসছে। সো এইটা আমরা বলতে পারি যে আচ্ছা 4টা মুক্তা দিয়ে আমি আসলে একটা মালা বানাইছি, সেটার গঠনটা। এখন খেয়াল করে দেখো, আমি যদি বলি আচ্ছা এটা তো তুমি সামনে থেকে দেখতেছো, বাট যদি তুমি এইটা যদি একটু পেছন দিক থেকে দেখতে, পেছন দিক থেকে দেখতে মানে হচ্ছে ধরো সামনে থেকে দেখলে তুমি এ বি সি ডি, এই সামনে কেউ একজন ঝুলে রাখছে, তুমি দেখলা এ বি সি ডি, তুমি এটার পরে এটার উল্টো দিকটাতে চলে গেলা, একজন তোমাকে সামনে থেকে দেখাচ্ছে এবিসিডি, তুমি এটা জাস্ট উল্টো পাশে চলে গেলা। উল্টো পাশে চলে গেলে খেয়াল করো, তুমি যখন এই দিকটা থেকে কাউন্ট করতেছিলা ক্লকওয়াইজ ডিরেকশনে, প্রথমে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তুমি যদি উল্টো দিক থেকে জিনিসটা দেখতে যাও তখন কিন্তু তোমার ক্লকওয়াইজ আর এই দিকটাতে থাকবে না। এটা একটু আয়নার সাথে তুলনা করতে পারো বা হচ্ছে একটা ঘড়ির কাঁটার সাথে তুলনা করতে পারো। যখন তুমি এই জিনিসটাকে সামনে থেকে দেখবা তখন তোমার ক্লকওয়াইজ হচ্ছে এইটা, কিন্তু যখন তুমি এটার পেছন থেকে দেখবা তখন এটার ক্লকওয়াইজ ডিরেকশনটা হবে এইটা। এটা তোমরা কেমিস্ট্রিতে সম্ভবত পড়ছো, ওই যে অনেকগুলা প্রতিসমতার মধ্যে একটা ছিল এইরকম। সো ওই পাশ থেকে যদি তুমি দেখতে যাও তখন তাহলে এর পরে তোমার কাছে বি আসবে না, কারণ তখন তোমার ক্লকওয়াইজ ডিরেকশনে আসবে ডি। সো তখন তুমি একই জিনিসটাকে বর্ণনা করবা এইভাবে, এর পরে আসবে ডি, ডি এর পরে আসবে সি, সি এর পরে আসবে হচ্ছে বি, তারপরে আবারও হচ্ছে এ। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে কোনটা কারেক্ট। তোমার এক বন্ধু হয়তো এটাকে সামনে থেকে দেখে বলতেছে বিন্যাসটা এইরকম, তুমি হয়তো এটাকে উল্টো দিক থেকে দেখে বলতেছো না বিন্যাসটা আসলে এইরকম। কারটা কারেক্ট? অ্যান্সার হচ্ছে দুইজনেরটাই কারেক্ট। দুইটা কি আলাদা কোনো বিন্যাস? না, দুইটা আলাদা কোনো বিন্যাস না, দুইটা আসলে একই বিন্যাস। কিন্তু গোল টেবিলের মতো যদি আমরা বৈঠক করতাম তখন এইরকম দুইটা বিন্যাস আসলে আলাদা বিন্যাস হইতো, কারণ তখন এখানে প্রতিসমতার ব্যাপারটা ছিল না, দুই দিক থেকে দেখার ব্যাপারটা ছিল না। গোল টেবিল বৈঠকের ব্যাপারটা শুধুমাত্র
একদিক থেকে দেখা যায় বা এক প্রতিসম ব্যাপার, কিন্তু মুক্তার মালা গঠনের যে ব্যাপারটা এটা দুইটা দিক থেকে দেখা যায়, এই কারণে এখানে একটা দ্বিপ্রতিসমতার ব্যাপার আছে। আর দ্বিপ্রতিসমতার ব্যাপার থাকা মানেই হচ্ছে যে সামনে থেকে দেখতে যেরকম লাগবে উল্টো দিক থেকে দেখতে ভিন্ন রকম লাগতে পারে, যদিও দুইটা আসলে একই বিন্যাস। এই কারণে আলটিমেটলি যেটা হয়, এই এ বি সি ডি যে বিন্যাসটা এবং এ ডি সি বি যে বিন্যাসটা, এই দুইটা বিন্যাস মিলে একটা বিন্যাস হয়ে যাবে। এরকম যতগুলো দুইটা করে বিন্যাস নেওয়া যায় সবগুলো দুইটা মিলে আসলে একটা করে বিন্যাসে পরিণত হয়। সো আলটিমেটলি যেটা হবে 12টা মুক্তার জন্য যদিও হওয়ার কথা ছিল ফ্যাক্টোরিয়াল 12 - 1, কিন্তু মূল বিন্যাসটা হবে এর অর্ধেক বা একটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। সো এটা কোন কোন জায়গাতে করবা বলে দিই, কাজটা খুব সোজা, মনে রাখবা যে কোনো গোল টেবিল বৈঠকের ক্ষেত্রে দ্বিপ্রতিসমতা থাকে না, কাজে ওই ক্ষেত্রে শুধুমাত্র 1 মাইনাস করে ফ্যাক্টোরিয়ালটা নিলেই চলবে। মুক্তার মালা গঠন এবং নাগরদোলা, এই দুইটা ছাড়া আমি আসলে আর তেমন কোনো এক্সাম্পল কোথাও পাই নাই। মুক্তার মালা গঠন এবং নাগরদোলার যে ব্যাপারটা, এখানে দ্বিপ্রতিসমতার ব্যাপার থাকে এবং এটা দুইটা দিক থেকে দেখা যায়, কাজে এটার ক্ষেত্রে 1 মাইনাস করে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। সো আমরা যদি পুনরাবৃত্তিমূলক বিন্যাসটা আলোচনা করি তাহলে এটা আসলে মানে ব্যাপারটা কি একটু সংক্ষেপে বলা যাক। এতক্ষণ পর্যন্ত আমরা যখন অপশন চিন্তা করছি সেই অপশনগুলাতে এরকম ছিল যে একটা জিনিস একবারই ব্যবহার করা যেত। ধরো তোমাকে যদি আমি বলি এ বি সি ডি 4টা জিনিস আছে, তোমার 3টা ঘর আছে, কতভাবে বিন্যাস করা যাবে? তো প্রথম ঘরে আমরা লিখতাম অপশন 4, তারপরের ঘরে এসে 3, তারপরের ঘরে 2। কেন এখানে অপশন কমে যাচ্ছে? কারণ প্রথমটাতে যদি এ বসাও এরপরে আর তুমি এ বসাইতে পারবা না, বি সি ডি এর যে কোনো একটা বসাইতে হবে। এটা ছিল হচ্ছে একটা জিনিস মাত্র একবার ব্যবহার করে। বাট পুনরাবৃত্তিমূলক যে বিন্যাসের কথাটা, এটার মূল কনসেপ্টটাই হচ্ছে এটা, তুমি এখানে একটা জিনিস যতবার খুশি ব্যবহার করতে পারবা। বাস্তব উদাহরণ কি হইতে পারে? তোমার ফোনের পিনকোড বা পাসওয়ার্ড বা তোমার ফোনের যে লক কোড, ধরে নিচ্ছি 4 ডিজিটের যদি তোমার একটা লক কোড থাকে, আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডিজিট তুমি এখানে ব্যবহার করতে পারো, তাহলে তুমি যেটা করতে পারবা তোমার ফোনের লক কোড ইটস নট লাইক যে 2 1 3 4 সবগুলা আলাদা আলাদাই হইতে হবে। তুমি চাইলে 4টারই সেম বানাইতে পারো, 4টাই তুমি 2 দিতে পারো বা 2টা 2 2টা 3 দিতে পারো, এরকম করতে পারো। সো এরকমটা যদি করো তাহলে হইতেছে একটা জিনিস একাধিকবার রিপিট করার সুযোগটা আছে। তো এইসব ক্ষেত্রে বিন্যাস সংখ্যাটা কত হবে? প্রথম কথা হচ্ছে তাহলে বিন্যাস সংখ্যাটা আর কমবে না, অর্থাৎ এখানে যদি 4 থাকে তাহলে তারপরে 4ই থাকবে, তারপরে 4ই থাকবে। বা আমরা যদি এই যে ডিজিট দিয়ে চিন্তা করি, ডিজিটের চিন্তাটা একটা ভালো অপশন হইতে পারে। আমি ধরে নিচ্ছি 0 থেকে 9 পর্যন্ত সবগুলা ব্যবহার করে আমি 4 ডিজিটের কতগুলো সংখ্যা বানানো যায় এটা একটু বের করতে চাই। তো আমি জানি 0 থেকে 9 পর্যন্ত টোটাল ডিজিট আছে হচ্ছে 10টা, তাহলে প্রথম ঘরের জন্য তোমার অপশন থাকবে হচ্ছে 10টা, দ্বিতীয় ঘরের জন্য অপশন থাকবে 10টা, কারণ এখন অপশন আর কমতেছে না, তারপরেরটার জন্য 10টা, তারপরেরটার জন্য 10টা। বা আলটিমেটলি যেটা হবে 4টা ফ্যাক্টোরিয়াল 10 গুণ হয়ে একটা 10 টু দি পাওয়ার 4 পাওয়া যাবে। আমার যদি এখানে 0 থেকে 9 এর এই 10টা অপশন না থেকে n সংখ্যক অপশন থাকতো এবং এখানে 4টা ঘর না থেকে আর সংখ্যক ঘর থাকতো, তাহলে যেটা হইতো প্রত্যেকটা ঘরের জন্য আমি অপশন পাইতাম n করে এবং আলটিমেটলি মোট অপশনটা হইতো এই n টু দি পাওয়ার r। সো পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে অলওয়েজ যেটা মাথায় রাখবা, বিন্যাস সংখ্যা হচ্ছে n টু দি পাওয়ার r। মূল ঝামেলাটা যেটা হয় সেটা হচ্ছে ম্যাথ আসলে করা তো যাবেই, n টু দি পাওয়ার r আসলে বোঝা যাবেই, কোনটা n কোনটা r এইটা বুঝতে হচ্ছে সমস্যা হয়। এই সংক্রান্ত বেশ অনেকগুলো এক্সাম্পল বইতে দেয়া আছে, আমি সংক্ষেপে দ্রুত একবার কয়েকটা বলে দিই। যেমন 4টি পোস্ট বাক্সে 5টি চিঠি কতভাবে ফেলা যায়, এইটা সাথে আমি আরো 2-একটা ছোটখাটো প্রবলেম একটু যোগ করতে চাই। যেমন ধরো 3 জন প্রার্থী 50 জন ভোটারের ভোটে কতভাবে নির্বাচিত হতে পারে, এরকম একটা ধরো কোশ্চেন আছে। বা 4টা পোস্ট বাক্সে 5টা চিঠি কতভাবে ফেলা যায়, এটা একটা কোশ্চেন। তো দেখো এইটার জন্য অ্যান্সার হবে হয় তোমার 4 টু দি পাওয়ার 5, না হলে তোমার 5 টু দি পাওয়ার 4। ঠিক তেমনি তার নিচেরটার জন্য অ্যান্সার হবে হয় 3 টু দি পাওয়ার 50, না হলে 50 টু দি পাওয়ার 3। এখন কথা হচ্ছে অ্যান্সার আসলে কোনটা হবে বুঝবো কেমনে? তো বোঝার জন্য এই জায়গাতে একটা খুব চমৎকার কথা বলা আছে। দেখো এন আর আর আইডেন্টিফাই করবো কেমনে? এন হচ্ছে যে বস্তুটা একাধিক জিনিস গ্রহণ করতে পারে বা একাধিক, এখানে জিনিস না বলে আসলে আমার বলা উচিত একাধিক জিনিস অথবা মান গ্রহণ করতে পারে, সেটা হবে এন। যেটা একাধিক স্থানে যেতে পারে সেটা হচ্ছে আর। তুমি জাস্ট এটা মনে রাখলে হবে, যেটা একাধিক বস্তু গ্রহণ করতে পারে সেটা হচ্ছে এন। খেয়াল করো
এটা যদি আমরা বোঝার চেষ্টা করি, এখানে আছে পোস্ট বাক্স একটা, আরেকটা হচ্ছে চিঠি। সো পোস্ট বাক্স আর চিঠির কথা যদি তুমি চিন্তা করো, আমরা প্রথমে চিঠির পোস্ট বাক্সের পার্সপেক্টিভে চিন্তা করি যে আচ্ছা একটা চিঠি কি এট এ টাইম একই সাথে একাধিক ডাক বাক্সে যাওয়া সম্ভব? এটা কি হওয়া সম্ভব যে তোমার 5টা ডাক বাক্স আছে, তুমি যেটা করলা একটা চিঠি বাইর করলা যে ওকে এটা হচ্ছে 1 নাম্বার চিঠি, এই একটা চিঠি তুমি 5টা বাক্সে ড্রপ করবা, সেটা কি পসিবল? অ্যান্সার হচ্ছে না, পসিবল না। তার মানে দেখো চিঠি কিন্তু একাধিক মান গ্রহণ করতে পারতেছে না, কিন্তু উল্টাটা কিন্তু হইতে পারে। এই ডাক বাক্সটা অর্থাৎ 1 নাম্বার ডাক বাক্সটা সেটা কিন্তু একাধিক চিঠি গ্রহণ করতে পারে, তার ভিতর তুমি যতগুলো খুশি চিঠি হচ্ছে পাঞ্চ করতে পারবা। তার মানে এখানে একাধিক মান গ্রহণ করতে পারতেছে কে? এই ডাক বাক্সটা। আর একাধিক মান যেটা গ্রহণ করতে পারবে সেটাকেই আমরা বলবো হচ্ছে এন। তার মানে এই ক্ষেত্রে ডাক বাক্সের যে সংখ্যাটা বা পোস্ট বাক্সের যে সংখ্যাটা সেটাকে আমরা বলবো এন। তার মানে এটা যদি এন হয়ে থাকে আর হবে হচ্ছে এইটা, দ্যাট মিনস অ্যান্সার হবে 4⁵। আমি আরেকটা 2টা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। 3 জন প্রার্থী 50 জন ভোটারের ভোটে কতভাবে নির্বাচিত হতে পারেন? খেয়াল করো এখানে অবজেক্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে ভোটার, আরেকজন হচ্ছে প্রার্থী। সো ভোটার আর প্রার্থীর কথা যদি চিন্তা করো, একটা হবে এন আর একটা হচ্ছে আর। তুমি এটা চিন্তা করো, একজন ভোটার সে কি একাধিক ভোট দিতে পারে? মানে জাল ভোট না হইলে একজন ভোটারের একাধিক ভোট দিতে পারার কোনো কথা নাই, সে আসলে একজন ভোটার একটা ভোটই দিতে পারবে। আর তুমি যদি এটা চিন্তা করো, একজন প্রার্থী কি একাধিক ভোটারের ভোট পাইতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, একজন ভোট প্রার্থী যতজন খুশি ততজন ভোটারের ভোট পাইতে পারে। তার মানে এই ক্ষেত্রে একাধিক মান গ্রহণ করতে পারতেছে হচ্ছে প্রার্থী। আর প্রার্থী যদি একাধিক মান গ্রহণ করতে পারে, যেটা একাধিক মান গ্রহণ করতে পারবে আমরা জানি সেটাই হচ্ছে এন। তাহলে 3 হবে এন আর এটা হবে হচ্ছে আর। অ্যান্সার হবে 3⁵। এটা সিমিলার আরেকটা এক্সাম্পল বইতে আছে, সেটা আমি একটু বলে রাখি। বইতে আরেকটা প্রবলেম ছিল যে ধরো এরকম যে 5টি আঙ্গুলে 15টি আংটি কতভাবে পড়া যায়। আমি এখানে ছোট্ট করে একটু জাস্ট হাইলাইটটুকু লিখে রাখি। 5টা আঙ্গুল আছে আর হচ্ছে 15টা আংটি আছে, কতভাবে পড়া যায়। আমি জানি কোশ্চেনটা শুনতে খুবই উইয়ার্ড শোনাচ্ছে, কিন্তু আসলে এইভাবে চিন্তা করো যে ওকে 5টা আঙ্গুল আছে 15টা আংটি তোমার পড়তে বলছে, কতভাবে পড়া যায়। তো চিন্তাটা হচ্ছে এরকম, একটা আংটি একই সাথে কি 2টা ভিন্ন আঙ্গুলে যেতে পারবে? অ্যান্সার হচ্ছে না, পারবে না। কিন্তু একটা আঙ্গুলে তুমি চাইলে একাধিক আংটি পড়তে পারবা, কাজে এই ক্ষেত্রে একাধিক মান গ্রহণ করতে পারবে হচ্ছে আঙ্গুল। আর তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 5⁵। আচ্ছা, সো এই জায়গাতে 2টা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে তোমরা দেখে নিও। আমরা একটা পোলে চলে যাই, 3 নাম্বার যেটা আছে সেটাতে। গ্রামীণ ফোনের একটা নম্বর শুরু হয় 017 বা 013 দিয়ে। গ্রামীণ ফোন মোট কতগুলো সংযোগ দিতে পারবে? এটার জন্য টাইম খুবই কম, 30 সেকেন্ড সময়, তোমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে ফেলো। ওকে, যে অ্যান্সার গুলো পাইছি মোটামুটি একটা সুষমতা বজায় আছে। সি কেন দাগাইছে আমরা জানি না, বাট এটা সি তো প্রশ্নই আসে না, হইলে বাদ বাকিগুলোর মধ্যে কোনো একটা হইতে পারতো। আচ্ছা, তো আমি একটু বলি এটার ব্যাপারটা কি আসলে। 017 দিয়ে যদি শুরু হয়, কথার কথা, অনেকে যে ভুলটা করছে আসলে, এখানে 6টা ডিজিট আছে, বা মানে 6টা না তো সরি 8টা ডিজিট আছে। 1 2 3 4 5 6 7 8। তো 8টা ডিজিট যদি থাকে, এই 8টা ডিজিটে তোমার যে কোনো কিছু কিন্তু বসতে পারে। মানে এখানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো কিছু বসতে পারবে। সো 0 থেকে 9 পর্যন্ত যদি যে কোনো কিছু বসতে পারে, তাহলে অপশন হচ্ছে 10টা। তো টোটাল 8টার জন্য অপশন হচ্ছে 10⁸। এইটা অনেকে অ্যান্সার করছো, তোমারটা কারেক্ট হইতে পারতো, বাট কোশ্চেনের টাইটেলটা আসলে একটু তোমরা ভুলে গেছো। এখানে 2টা অপশন বলা আছে, 017 দিয়েও শুরু হতে পারে, 013 দিয়েও শুরু হতে পারে। সো 017 এর জন্য যেমন তুমি 10⁸ পাবা, 013 এর জন্য তুমি 10⁸ সংখ্যক অপশন পাবা। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এরপর হচ্ছে সংখ্যা গঠন। 0 1 2 3 4 5 6 7 8 অঙ্কগুলো প্রতিবারে একবার মাত্র ব্যবহার করে ওকে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তো আমরা একটু দেখি 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এটা প্রথমে বলা হয়েছে একবার মাত্র ব্যবহার করে। তো 4 অঙ্ক বিশিষ্ট যদি হয়, আমরা একটা বক্স আঁকি, 1 2 3 4। তো 4 অঙ্ক বিশিষ্ট যদি হয়ে থাকে, মূল লজিকটা হচ্ছে এটা মাথায় রাখবা যে
4 অঙ্ক হইলে প্রথমে আর যাই হোক শূন্য বসতে পারবে না, শূন্য বাদে বাদ বাকি যে কোনোটা বসতে পারবে। কাজে প্রথম ঘরের জন্য যদি আমরা অপশন চিন্তা করতে চাই, প্রথম ঘরের জন্য অপশন কি হবে? শূন্য বাদে বাকি 9টার যে কোনো একটা বসতে পারে। কাজে প্রথম ঘরের জন্য অপশন হচ্ছে 9টা। এইবার আসি বাকি 3টাতে। বাকি 3টার জন্য কি আমার কোনো শর্ত আছে বা কোনো রেস্ট্রিকশন আছে? অ্যান্সার হচ্ছে না, রেস্ট্রিকশন নাই। সো এইখানে তোমার 0, 1, 2, 3 যা খুশি বসতে পারে। প্রথম ঘরে তুমি যা বসাবা শুধুমাত্র সেটা বসবে না। ধরো প্রথম ঘরে তুমি 6 বসাইছো, তাহলে 6টা আর বসতে পারবে না, কিন্তু 6 বাদে বাদ বাকি যা কিছু আছে সেগুলো পরেরগুলোতে বসতে পারবে। তাহলে এখন বাকি অপশন আছে হচ্ছে, ঘর আছে হচ্ছে তোমার 3টা, অপশন বাকি আছে 9টা। 9টা জিনিস থেকে 3টা বিন্যাস করা যায় 9p3 উপায়। এটা হচ্ছে যদি আমরা একবার ব্যবহার করি। কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম, যদি পুনরাবৃত্তিমূলক বিন্যাস থাকে অর্থাৎ একাধিকবার ব্যবহার করা যায় তাহলে কি হবে? সো আমরা যদি ওইভাবে চিন্তা করি, 4টা ঘর পাবো। প্রথম ঘরের জন্য অপশন কয়টা? প্রথম ঘরের জন্য আমার অপশন হচ্ছে আগের মতোই 9টা, কারণ শূন্য বসানো যাবে না। কিন্তু দ্বিতীয় ঘরের জন্য এখন অপশন কয়টা? আসলে 10টা, কারণ এখানে তুমি শূন্য বসাতে পারবা, যা খুশি তাই বসাতে পারবা। সিমিলারলি তার পরের ঘরের জন্য অপশনও কিন্তু 10টা, কারণ এখন তোমার বলা আছে যে কোনো সংখ্যকবার ব্যবহার করা যাবে। অর্থাৎ ইটস নট লাইক যে তুমি একবার একটা ব্যবহার করছো তারপরে আর সেটা ব্যবহার করতে পারবা না, কাজে এটা তুমি যতবার খুশি ব্যবহার করতে পারবা। তারপরেরটার জন্য 10, বা 3টাকে আমি একত্রে আসলে বলতে পারতাম ইনটু দি পাওয়ারের ফর্মুলা দিয়ে 10⁻3। সো টোটাল অ্যান্সারটা হবে 9 × 10⁻3। সিমিলারলি আমি যদি এখান থেকে একটা দেখা যাক যে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে। সো জোড় সংখ্যা যদি গঠন করতে হয়, শর্তটা হচ্ছে আমরা জানি যেটা জোড় সংখ্যা গঠনের শর্ত হচ্ছে লাস্টের ডিজিটটা জোড় হইতে হবে। তো আমরা দেখি এখানে জোড় ডিজিট কয়টা আছে? 0, 2, 4, 6, 8, 5টা ডিজিট আছে। 0, 2, 4, 6, 8, এই 5টা থেকে যে কোনো একটা যদি লাস্টে বসাই তাহলে আসলে আমার সংখ্যাটা জোড় এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে 5টা থেকে একটা বসানো যায় হচ্ছে 5p1 উপায়। এখন এটার মধ্যে একটা ছোট্ট ঝামেলা পড়ে যায়। ঝামেলাটা হচ্ছে, হ্যাঁ 5p1 এর মধ্যে কি আমি 0 বসাইছি নাকি বসাই নাই? এইসব ক্ষেত্রে ম্যাথটা করার সময় যেটার ব্যাপারে কেয়ারফুল থাকতে হয়, এটা আসলে 2টা ভাগে ভাগ করে তারপরে করতে হয়। অর্থাৎ আমার 4টা ডিজিট আছে, আমি যেটা করব 0 একবার পেছনে বসিয়ে তারপরে চিন্তা করব একবার, আরেকবার না বসিয়ে চিন্তা করব। ফর এক্সাম্পল, জোড় সংখ্যার 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে 0 প্রথমে পেছনে বসাইছি। তো 0 যদি বসায় দাও তার মানে তো এটা জোড় নিশ্চিত। বাকি এখন ঘর থাকলো কয়টা? বাকি ঘর আছে 3টা। তোমার হাতে অক্ষর আছে, অক্ষর না তো সংখ্যা আছে হচ্ছে, বা অঙ্ক আছে হচ্ছে 9টা। তাহলে 9টা থেকে এই 3টা বিন্যাস করা যাবে হচ্ছে 9p3 উপায়। এরা কারা? যাদের শেষে 0 আছে। এখন জোর একটা ক্যাটাগরি গেল। এবার হচ্ছে তুমি লাস্টে 0 বসাবা না, 0 বাদে অন্য যে কোনো একটা কিছু বসাবা। অন্য যে কোনো কিছুটা কি হইতে পারে? সেটা 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, 8 হইতে পারে। এটা যদি হয় তাহলে লাস্টের ঘরের জন্য অপশন এখন কয়টা পাবো আমরা? এই 4টা থেকে লাস্টের ঘর ফিল আপ করা যায় 4টা উপায়। 4টা ফিল আপ করে ফেললাম। এইবার আসি হচ্ছে প্রথম ঘর। প্রথম ঘরে আর যাই হোক 0 তো বসবে না। লাস্টের একটা ঘর ফিল আপ হয়ে গেছে, আবার প্রথমে 0 বসবে না। তাহলে লাস্টের ঘরের জন্য এখন প্রথম ঘরের জন্য অপশন আছে হচ্ছে 0 বাদ যাবে, এবং শেষের ঘরে যেটা বসাইছো, ধরো তুমি যদি 2 বসায় থাকো তাহলে 2টা বাদ যাবে, তাহলে 2টা অঙ্ক বাদ যাচ্ছে টোটাল 10টার মধ্যে থেকে, বাকি থাকবে 8টা। সো এটার জন্য অপশন হচ্ছে 8, এবং মাঝখানের যে 2টা সেই 2টার জন্য অপশন হবে হচ্ছে, বাকি এখন আমার অঙ্ক আছে 8টা, 8টার জন্য 2টা ঘর ফিল আপ করা যাবে 8p2 উপায়। বা এটাকে চাইলে কেউ কেউ এইভাবেও করতে পারো, যে সবাই নর্মালি যেটা করে, অনেকে যেটা করে সেটা হচ্ছে 0 প্রথমে 20 বসায় মোট বিন্যাস সংখ্যাটা বের করে, 0 প্রথমে বসায় মোট বিন্যাস সংখ্যা যেটা পাবা সেটা যদি তুমি টোটাল বিন্যাস সংখ্যা থেকে বাদ দাও তাহলে অ্যান্সারটা চলে আসে। তুমি চাইলে ওইভাবেও চিন্তা করতে পারো। আপাতত আমরা এইটাই দেখি আর কি, এইটাই থাকুক। আর যে কোনো সংখ্যক ব্যবহার করে এটার জন্য যেটা হবে, এটা তোমরা নিজেই করতে পারবে আশা করি। আচ্ছা, তারপর আমি একটু ছোট করে বলে দিই। লাস্টের ঘরের জন্য আমার অপশন হবে হচ্ছে 2, 4, 6, 8, কাজে 4টা অপশন পাবো। প্রথম ঘরের জন্য অপশন পাবো 0 বাদে সবগুলা, তার মানে 9টা। আর মাঝখানের যে 2টা ঘর খালি ছিল তাদের জন্য অপশন পাবো 10টা 10টা করে। কাজে অ্যান্সার হবে এটা 9 × 10² × 4। এটার সাথে আরেকটা আছে, ওই যে শেষে যদি 0 বসায় দাও তার জন্য কত পাবা সেটা, এটার জন্য আরেকটা আসবে 10p3, 10⁻3। সো 2টা অপশন, 10⁻3 এর জন্য একটা, এটার জন্য একটা। এরপরে যেটা আছে এটা আসলে আগের প্রবলেমটার এক্সটেনশন। এইটাতে আমরা আপাতত আর ঢুকতেছি না, এটা আমরা স্কিপ করি আসলে। এরপর হচ্ছে সমাবেশ। সমাবেশের ধারণা এই জায়গাতে শুরু করা যাক।
40 জন ব্যক্তি থেকে 15 জনের একটি দল কতভাবে গঠন করা যায়, 80 যদি দলে থাকে, 80 যদি দলে না থাকে। প্রথম কথা হচ্ছে আমরা যখন বিন্যাস করছি, আমি যদি তোমাকে বলতাম 40 জন থেকে 15 জন নিয়ে কতভাবে বিন্যাস করা যায়, এটার অ্যান্সার হয়তো 14p15। কিন্তু যখন আমি সমাবেশ বলতেছি, সমাবেশের জন্য আমরা জানি যে চিহ্নটা আসলে আলাদা, এই ক্ষেত্রে পি আসবে না, এই ক্ষেত্রে আসবে যেটা সেটা হচ্ছে সি। সো 40 জন থেকে 15 জন বাছাই করা যাবে, এই উপায়টা হচ্ছে একদম সোজা 40c15, যে উপায়ে বাছাই করা যায় সেই সংখ্যাটা। কিন্তু এইখানে দুইটা কেস বলে দিচ্ছে। কেসটা হচ্ছে আশিক যদি দলে থাকে এবং আশিক যদি দলে না থাকে। আশিক হচ্ছে 40 জনের মধ্যে কোনো একজন ভিআইপি পার্সন বা কোনো একজন বিশেষ ব্যক্তি, তাকে সর্বদা দলে নিয়ে একটা হিসাব করতে হবে, সর্বদা দলে না নিয়ে একটা হিসাব করতে হবে। তো এটা আসলে বেশি ইন্টারেস্টিং একটা ব্যাপার। তুমি একটু চিন্তা করো, তোমার ধরো এটা হচ্ছে সেই 15 জনের দল, এখানে তোমার 15 জন নিতে হবে। প্রথমে বলছে আশিককে দলে নিতেই হবে। তো আশিককে যদি তুমি দলে নিয়েই ফেলো, তোমার 40 জনের মধ্যে একজন হচ্ছে আশিক, সেই আশিককে তুমি প্রথমে দলের ভেতর ঢুকাই দিলা, এইখানে আশিক চলে আসছে। এখন তুমি খেয়াল করো এই দলে তাহলে আর নিতে পারবা তুমি কয়জন? 14 জন। আর তোমার এই 40 জনের মধ্যে একজনকে তো নিয়ে ফেলছো, তাহলে বাকি আছে কয়জন? 39 জন। তার মানে 39 জন থেকে যে কোনো 14 জনকে দিলেই তোমার চলতেছে। তাহলে দল গঠন এটার জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে 39 জন থেকে 14 জনকে বাছাই করা যাবে 39c14 উপায়। এটা হচ্ছে কখন? যখন আশিক দলে থাকে। যদি আশিক দলে না থাকে, এই কথার মানে কি? আশিক আসলে তখন অপশন থেকেই বাদ, অর্থাৎ আমার ঘর আছে 15, আসবেই না। তার মানে এই 40 জন থেকে প্রথমে আমি যেটা করবো, আশিককে আলাদা করে বলবো যে ওকে তুমি বাদ, তোমার আমি নিচ্ছি না। তাহলে বাকি থাকবে 39 জন। যেহেতু আমার এখন দল পুরোটাই খালি, এখানে 15 জনের স্লটই খালি আছে, কাজে এটা ফিল আপ করা যাবে 39c15 উপায়, আশিক বাদ। সো এইটা হচ্ছে একজন বিশেষ ব্যক্তিকে সর্বদা দলে নিয়ে অথবা সর্বদা বর্জন করে কি করা যাবে সেইটা। তো সর্বদা দলে নিতে হলে তুমি আগে যেটা করবা, তাকে দলের মধ্যে নিয়ে নিবা, তারপর বাকিগুলোর যেভাবে সমাবেশ করতে হয় সেটা করবা। আর তাকে যদি দলে না নিতে হয় তাহলে যেটা করবে, তাকে বাদ দিয়ে বাকি যারা আছে তাদের মধ্যে থেকে নিবা। এখানে আরেকটা কথা একটু বলে নেওয়া দরকার যে ভাই কখন বিন্যাস হয় কখন সমাবেশ হয় এই ব্যাপারগুলো বুঝি না। তো এটার কিছু কমন প্যাটার্ন আছে, আমরা অলরেডি আলোচনা করছি। বিন্যাস হচ্ছে যখন তোমার ক্রমজোড়টা গুরুত্বপূর্ণ, বাকি আগে কে পরে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর সমাবেশের ক্ষেত্রে ক্রমজোড়টা গুরুত্বপূর্ণ না, কারা কারা আছে সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। বাট এর বাইরেও কিছু কমন এক্সাম্পল দেয়া যায়। যেমন বিন্যাসটা আসলে মূলত কোন জায়গাটাতে কাজে লাগে? বিন্যাস লাগে হচ্ছে শব্দ গঠনের ক্ষেত্রে, সংখ্যা গঠনের ক্ষেত্রে, তারপরে যদি সাজানো বা বিন্যাস এরকম কথাবার্তা থাকে কোশ্চেনের মধ্যে, সাজানো, বিন্যাস এরকম যদি কথাবার্তা থাকে তাহলে আমরা বুঝি যে ওকে এটা আসলে বিন্যাস। সোজা কথায় প্রবলেমটা পড়ে তুমি যদি বুঝো যে এই জায়গাতে ক্রম যে জিনিসটা আছে বা আগে পরে এই ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ অবস্থান পরিবর্তন করলে বা ক্রমটা পরিবর্তন করলে বিন্যাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সবগুলো জায়গাতে হবে বিন্যাস। আর সমাবেশেরটা যদি বলি, সমাবেশ আসলে কখন হয়? দল, কমিটি এইগুলো গঠনের ক্ষেত্রে সমাবেশ হয়ে থাকে। এরপর হচ্ছে রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ এই টাইপের যা কিছু আছে এগুলোর ক্ষেত্রে সমাবেশ হয়ে থাকে। বাছাই বা সমাবেশ শব্দটা যদি সরাসরি উল্লেখ করে দেয় তখন সাধারণত সেগুলা সমাবেশ হয়ে থাকে। তো মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এইগুলা থাকলে মোটামুটি ভাবে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এর দুই একটা ব্যতিক্রমও আছে, সেগুলো আমরা শেষের দিকে গিয়ে দেখবো। সো আমরা প্রথমে এই প্রবলেম একটু দেখি। 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তির মধ্যে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যাতে কমপক্ষে একজন ভদ্রমহিলা থাকেন? সো প্রথমে তোমাকে বলছে 5 জনের একটা কমিটি বানাইতে হবে। সো 5 জনের কমিটি যদি হয়, ধরলাম এটা হচ্ছে সেই 5 জনের কমিটি, এখানে তোমার 5 জনকে নিতে হবে। শর্তটা হচ্ছে 5 জনের মধ্যে কমপক্ষে একজন ভদ্রমহিলা থাকবেন। এখন এই ভদ্রমহিলা কে হবে সেটার ব্যাপারে এক্সাক্ট কোনো শর্ত দেয় নাই। এই 4 জন ভদ্রমহিলার মধ্যে যে কোনো একজন হইলেই হবে। তো আমরা যেটা করে থাকি এই চার্টটা বানাই হচ্ছে এইভাবে। আচ্ছা, আমি একটু সৌরভের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছি। সৌরভ, এখানে যে 10 জন ব্যক্তির কথা বলা আছে, এই 10 জন ব্যক্তি কি 4 জন ভদ্রমহিলা ইনক্লুড করে নাকি এদেরকে বাদ দিয়ে? ভাই আমি ঠিক নোটিস করিনি, আমি কোশ্চেনের একটা অ্যান্সার দিতেছিলাম, তো আপনি আরেকবার বলেন। কোশ্চেনটা হচ্ছে এইখানে যে 10 জন ব্যক্তির কথা বলা আছে, এই 10 জন ব্যক্তির মধ্যে কি 4 জন ভদ্রমহিলা ইনক্লুডেড নাকি ইনক্লুডেড না? এই 10 জনের মধ্যে 4 জন ইনক্লুডেড, মহিলা 4 জন, পুরুষ আছে 6 জন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে 10 জন মোট ব্যক্তি হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা যেটা বলতে পারি তার মানে হচ্ছে মহিলা আছে হচ্ছে, ভদ্রমহিলা আছেন 4 জন,
এবং ভদ্র মহোদয় বা ব্যক্তি এরকম আছে হচ্ছে 6 জন। তোমার টার্গেট হচ্ছে আলটিমেটলি তোমার যেটা করতে হবে এই দুটা মিলে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। তো 5 জনের যে কমিটিটা গঠন করতে হবে সেটা কিভাবে গঠন করা যাবে, তোমাকে একটা শর্ত দিয়েছে, শর্তটা হচ্ছে কমপক্ষে একজন ভদ্রমহিলা থাকবে। তো তুমি যেটা করতে পারো কমপক্ষে মিনিমাম শর্তটা মেনটেন করতে পারো, একজন ভদ্রমহিলা থাকলো আর হচ্ছে 4 জন ব্যক্তি নিলা, তাতে মোটমাট 5 জন হয়ে যাবে। অথবা তুমি যেটা করতে পারো 2 জন মহিলা নিতে পারো, 3 জন ব্যক্তি নিতে পারো, বা 3 জন একজন হইতে পারে, বা 3 জন 2 জন হইতে পারে, বা 4 জন একজন হইতে পারে। এর থেকে পরে যাওয়া সম্ভব না, কারণ 5 জন মহিলা নেওয়া সম্ভব না, আসি হচ্ছে 4 জন। এখন আমরা যদি এখানে যে 1টা 2টা 3টা 4টা এই যে 4টা কেস পাইলাম, এই 4টা কেসের অ্যান্সার গুলো কি কি হবে একটু বোঝার চেষ্টা করি। প্রথম ঘটনাটা কতভাবে ঘটতে পারে? প্রথম ঘটনাটা ঘটতে পারে, দেখো 4 জন মহিলা থেকে একজন বাছাই করা যায় 4C1 উপায়, আর 6 জন ব্যক্তি থেকে 4 জন ব্যক্তি বাছাই করা যায় 6C4 উপায়। এটা হচ্ছে প্রথমটা কতভাবে ঘটতে পারে সেই অপশনটা। সিমিলারলি আমরা যদি দ্বিতীয়টা চিন্তা করি, এটা আসলে সোজা, এখন বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দ্বিতীয়টা সম্ভব 4C2 ইন্টু 6C3 উপায়, তারপরেটা হচ্ছে 4C3 ইন্টু 6C2 উপায়, তারপরটা হচ্ছে 4C4 ইন্টু 6C1 উপায়। এখানে এই যে যতগুলো অপশন পাইলাম এই সবগুলো অপশন যদি আমরা যোগ করে দিই, সবগুলো যদি যোগ করে দিই তাহলে যেটা পাবো ওইটাই হবে আমার অ্যান্সার। মোট কতভাবে গঠন করা যাবে। সো তোমার কাজটা হচ্ছে যখন এভাবে একটা কম্বাইন্ড কমিটি গঠন করতে বলবে, এরকম একটা সম্ভাব্য চার্ট বানাবা, তারপরে চার্টের ভেতর অপশনগুলো লিখবা, তারপর প্রত্যেকটা অপশনের জন্য কম্বিনেশনের ভ্যালুগুলো বের করবা, সেই ভ্যালুগুলো বের করে যোগ করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। এইটার কাছাকাছি একটা প্রবলেম আমরা এর আগে সলভ করছি, এটা আমরা খুব দ্রুত একবার রিভিউ করি। 2 জন বালককে সর্বদা গ্রহণ করে সর্বদা বর্জন করে। তো 12 জন বালক আছে, 12 জন বালক ধরো এই যে এরকম এ থেকে শুরু করে যে পর্যন্ত আছে হচ্ছে 10 জন বালক, সরি আই যে হ্যাঁ, আর তারপরে জের পরে কি থাকে, কে থাকে আর এল থাকে। এই 2 জন হচ্ছে সেই স্পেশাল বালক যাদের কথা এখানে আলোচনা করা হচ্ছে। তোমাকে বলছে এই 2 জনকে সর্বদা গ্রহণ করতে হবে, তাহলে কিভাবে করা পসিবল? দেখো নিতে হবে কয়জনকে? 5 জনকে। সো এই 2 জনকে যদি নিতেই হয় 1 2 3 4, তোমার প্রথম কাজ থাকবে হচ্ছে এই 2 জনকে নিয়ে ফেলা। তো 5 জন বালককে কতভাবে বাছাই করা যায়? তাহলে এই 2 জনকে তুমি হচ্ছে এই জায়গাতে নিয়ে ফেলো, কে আর এল কোনো একটা জায়গাতে বসায় দাও। এখানে মনে হতে পারে ভাই এখানে কি বিন্যাস বা এই ধরনের কোনো কিছু করার দরকার আছে? অ্যান্সার হচ্ছে না, আসলে দরকার নেই। তোমাকে বলছে বাছাই করা যায় কতভাবে। সো কে আর এল আগে নিলাম না পরে নিলাম, কে কে আগে নিছি নাকি এল কে লাস্টে নিছি বা কাকে কোথায় নিছি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে টোটাল 5টা জায়গা আছে, সেই 5টা জায়গার মধ্যে 2টা জায়গা আমি কে আর এল কে দিয়ে দিছি। এখন বাকি যে 10টা আছে সেই 10টার মধ্যে চাইলে আর মানে নিতে পারবো আমরা কয়জনকে, যেহেতু মোট বলছে 5 জনকে, আমার খালি জায়গা আছে আর হচ্ছে 3টা, তাহলে বাকি 10টা থেকে আমি নিতে পারবো হচ্ছে যে কোনো 3 জনকে। তো সেটা কতভাবে পসিবল? 10C3। দেখো তার মানে আসলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে কত? অ্যান্সারটা কিন্তু খালি এটাই দাঁড়াচ্ছে 10C3। যাদেরকে সর্বদা গ্রহণ করতে হবে তার মানে তারা অপশনে আসেনি, তাদেরকে গ্রহণ করতে হয়েছে, তার মানে তারা কমিটিতে ঢুকে গেছে। তো তাদের চিন্তার করারই দরকার নাই। বিন্যাসের ক্ষেত্রে যেমন সাজানোর ব্যাপার ছিল, এটার ক্ষেত্রে সেটা হবে না। তো তারা টোটালি বাদ, হিসাব থেকেই বাদ। তাহলে ওই 2 জনকে যদি আমি বাদ দেই, এখন আমার হাতে অপশন আছে 10 জন, সেই 10 জন থেকে আমার নিতে হবে 3 জন, কাজে অ্যান্সার হবে হচ্ছে সিম্পলি 10C3। ঠিক তেমনি যদি আমি বলতাম সর্বদা বর্জন করে, তাহলে কি হতো? সর্বদা বর্জন মানে হচ্ছে এই 2 জনকে আমি নিবই না, তাহলে বাকি থাকবে কয়জন? 10 জন। কমিটিতে এখন পর্যন্ত আমি কাউকে নেই নাই, সো কমিটির 5টা জায়গায় খালি আছে, তাহলে 10 জন থেকে 5 জন নেওয়া যাবে কত হবে? 10C5 উপায়ে। কাজেই প্রথমটার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 10C3, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে 10C5। কামরুল ভাই, হ্যালো হ্যাঁ শুনতেছি ভাই, সময় কিন্তু বেশি নাই, এটাই। আচ্ছা আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে এক বা একাধিক বস্তুর বাছাই সংক্রান্ত। এখানে একটা উদাহরণ আলোচনা করা আছে, বাট আমরা আসলে ডিরেক্ট এটা ম্যাথ দেখেই বুঝতে পারবো। তোমার বলছে যেটা যে একজন ব্যক্তি 7 জন বন্ধু আছে, কতভাবে দাওয়াত করতে পারবে। তো আইডিয়াটা খুবই সিম্পল আসলে। দেখো আমরা যদি 2 জন বন্ধু নিয়ে চিন্তা করি, ধরলাম এ আর বি, আর আমি একটু এইভাবে নাম্বার দিই। 0 মানে হচ্ছে দাওয়াত না দেয়া,
আর 1 মানে হচ্ছে দাওয়াত দেয়া। সো তুমি যেটা চিন্তা করবা সেটা হচ্ছে আমি চাইলে একে দাওয়াত দিতেও পারি নাও দিতে পারি, কাজে এর জন্য অপশন হচ্ছে দুইটা, 0 আর 1। 0 মানে দাওয়াত দেই নেই, 1 মানে হচ্ছে দাওয়াত দিছি। বি এর জন্য অপশন হচ্ছে দুইটা, 0 আর 1। তাহলে এ আর বি দুইজন বন্ধুকে দাওয়াত আসলে কত ভাবে দেয়া যায়? আমরা যদি একটা তালিকা করি, তালিকাটা হবে এরকম 0 0 0 1 1 0 1 1। কোনটার মানে কি তোমরা একটু চিন্তা করলেই বুঝবা। দুইটা 0 মানে হচ্ছে আমি কাউকেই দাওয়াত দেই নাই, যেহেতু এটা এ বি এরকম ফরম্যাটে আছে। 0 1 মানে হচ্ছে একে দাওয়াত দেই নাই বাট বি কে দাওয়াত দিছি, এটার মানে হচ্ছে একে দাওয়াত দিছি বি কে দাওয়াত দেই নাই, এটার মানে হচ্ছে দুইজনকে দাওয়াত দিছি। সো আইডিয়াটা হচ্ছে এইরকম, দেখো এ আর বি যদি দুইজন ব্যক্তি থাকে, এর জন্য আমার অপশন কয়টা? দুইটা, 0 আর 1, দাওয়াত দিব না হলে দিব না। বি এর জন্য অপশন কয়টা? দুইটা, দাওয়াত দিব না হলে দিব না। আমি যদি তৃতীয় আরেকজন বন্ধুকে যোগ করতাম তার জন্য এটাই হইতো, আরেকটা দাওয়াত দেওয়া এবং না দেওয়ার ব্যাপার। তো আমরা যদি এতে 7 জন বন্ধু থাকে, জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে 7টা বক্স থাকবে, 7টা 2 থাকবে। সো টোটাল অপশন হবে 2 টু দি পাওয়ার 7। এতগুলা উপায় তুমি তোমার বন্ধুদেরকে দাওয়াত দিতে পারো। বাট এই জায়গাতে একটা ছোট্ট ঝামেলা আছে যেটা আসলে তোমাদের মাথায় রাখতে হবে। খেয়াল করো, এখানে যখন আমরা দুইজন বন্ধুর কথা চিন্তা করতেছিলাম তখন দুইটা 0 ছিল। এই দুইটা 0 মানে আসলে কি? কাউকেই দাওয়াত দেয়া হয় নাই। আর কাউকেই যদি দাওয়াত না দেওয়া হয় সেটা আসলে কোনো দাওয়াত মানে হিসাবে কাউন্ট হবে না, কারণ আমার কোশ্চেনে বলে দিছে অন্তত পক্ষে একজন বা একাধিক বন্ধুকে দাওয়াত করতে হবে। তো তুমিও যখন এখানে 2 টু দি পাওয়ার 7 হিসাব করবে, এখানে আসলে পাশাপাশি 7টা সংখ্যা থাকবে, যার মধ্যে একটা সংখ্যা থাকবে এইরকম 7টা শূন্য আছে পাশাপাশি, যার মানে হইতেছে 2 4 5, আচ্ছা, যার মানে হইতেছে কাউকেই দাওয়াত দেওয়া হয় নাই। এটা বাদে বাদ বাকি যত সংখ্যা আছে সবগুলো সংখ্যার ভিতরে অন্তত পক্ষে একটা এক থাকবে, তার মানে হচ্ছে অন্তত পক্ষে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, কাউকেই দাওয়াত দেওয়া হয় নাই ওই রকম যে ঘটনাটা ছিল সে 1টা বাদ দিয়ে দিব। সো টোটাল অ্যান্সারটা হবে হচ্ছে এটা। আমরা যদি পরেরটা দেখি, বিকল্প সহ 8টি প্রশ্ন হতে মোট এক বা একাধিক প্রশ্ন কতভাবে বাছাই করা যায়? বিকল্প সহ 8টা প্রশ্ন। সো তার মানে হচ্ছে 1 নাম্বার একটা প্রশ্ন দেয়া আছে, প্রশ্নটা বলা আছে, তারপর অথবা দিয়ে নিচে আরেকটা প্রশ্ন বলা আছে, তোমার কাছে জানতে চাইছে মোট কতভাবে উত্তর করা যাবে। খেয়াল করে দেখো, আমরা আগের মতো করে যদি চিন্তা করি, আচ্ছা 1 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করার উপায় কয়টা? তুমি চাইলে প্রথম অংশ অ্যান্সার করতে পারো অথবা তার পরের অংশ অ্যান্সার করতে পারো। এর বাইরে কিন্তু আরেকটা অপশন আছে, তুমি যদি না পারো তাহলে এটা কোনোটাই অ্যান্সার করলা না। তার টোটাল অপশন হচ্ছে 3টা। অপশন এ অ্যান্সার করা, অথবা দিয়ে তার অথবার অংশটুকু অ্যান্সার করা, আর না হলে অ্যান্সার না করা। কাজে এইটার জন্য প্রথমটার ক্ষেত্রে অপশন থাকবে হচ্ছে 3 ফার্স্ট কোশ্চেনের জন্য, দ্বিতীয় কোশ্চেনের জন্য অপশন থাকবে 3টা, তৃতীয়টার জন্য 3টা, এভাবে 8টা কোশ্চেনের জন্য 8টা 3 পাওয়া যাবে বা 3 টু দি পাওয়ার 8 পাওয়া যাবে। কিন্তু খেয়াল করো, আগের মতোই ওই সবাইকে দাওয়াত না দেওয়ার মতো এইখানে একটা ঘটনা ঘটে যাবে যেখানে তুমি কোনোটাই অ্যান্সার করো নাই, সবগুলা কোশ্চেনই ছেড়ে দিয়ে আসছো, এরকম একটা অপশন থাকবে। যদি এরকমটা থাকে তাহলে তোমার যেটা করতে হবে ওই অপশনটা বাদ দিতে হবে। সো এটার জন্য তোমার লাস্টে যেটা হবে একটা -1 চলে আসবে। আচ্ছা, ফল বাছাই এটা জাস্ট আগেরটার মতোই, সংক্ষেপে একটু বলে দিই। তোমাকে যদি বলে দেয়, দেখো আগেটাতে খেয়াল করো, যখন তোমার দাওয়াত দেওয়ার ব্যাপারটা ছিল তখন তোমার অপশন ছিল দুইটা, দাওয়াত দেওয়া অথবা না দেয়া। যখন তোমার প্রশ্নের উত্তরের ব্যাপারটা বলছি তখন অপশন চলে আসছে 3টা, নর্মালটা অ্যান্সার করা অথবা অ্যান্সার করা না হলে না অ্যান্সার করা। আম কলা আপেল এই টাইপের যে ম্যাথগুলো আছে এই ক্ষেত্রেও অপশনগুলো হবে এইরকম, যে তোমাকে যদি বলে আম কতভাবে বাছাই করা যাবে, অ্যান্সার হবে হচ্ছে তুমি চাইলে, যেহেতু 5টা আম আছে, তুমি চাইলে একটা আম বাছাই করতে পারো, এটা একটা অপশন, 2টা বাছাই করতে পারো, 3টা করতে পারো, 4টা করতে পারো, 5টা করতে পারো, অথবা তোমার যদি মনে হয় তুমি একটা আমও বাছাই করবো না সেটাও করতে পারো। তার মানে সোজা কথায় এখানে আমরা অপশন পাবো 6টা, অর্থাৎ এখানে আম আছে 5টা, তার চাইতে একটা বেশি। সো কলার ক্ষেত্রে অপশন যদি আমরা চিন্তা করতে চাই একই ব্যাপার হবে, এইটার ক্ষেত্রে আমরা অপশন পাবো হচ্ছে 5টা, আপেলের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4টা। ভাইয়া, উদ্ভাসের যে ভাইয়া আছেন, আমাদের এই ওয়েবিনারটা কি কাটায় কাটায় 3 মিনিটের মাথায় মানে শেষ হয়ে যাবে, নাকি আমরা 5-10 মিনিট এক্সট্রা টাইম নিতে পারবো? না ভাইয়া, না নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যদি বলি এক বা একাধিক ফল কতভাবে বাছাই করা যায়, তাহলে একই ব্র্যান্ডের ভিন্ন ব্র্যান্ডের। আচ্ছা, সো আমরা জাস্ট আগের লজিকেই চিন্তা করব যে আচ্ছা ঠিক আছে, একই ব্র্যান্ডের কিভাবে নেওয়া যেতে পারে, ভিন্ন ব্র্যান্ডের কিভাবে নেওয়া যেতে পারে। আমি একটা অংশ একটু বলে দিই। আচ্ছা, ভিন্ন ব্র্যান্ড বলতে আসলে কি বুঝাইছে আমি ঠিক শিওর না, এটুকু আমরা আপাতত স্কিপ করি। এক বা একাধিক ফল কতভাবে বাছাই করা যায়। সো আমরা যেটা চিন্তা করব, আম আমরা নেওয়ার জন্য আম নেওয়ার জন্য অপশন আসলে কয়টা? আম নেওয়ার জন্য আমরা অলরেডি দেখছি যেটা অপশন হচ্ছে এটা 5 যোগ 1 বা 6টা।
অর্থাৎ একটা নিতে পারি, দুইটা নিতে পারি, তিনটা নিতে পারি, চারটা নিতে পারি, পাঁচটা নিতে পারি, অথবা একটা নাও নিতে পারি। এটা হচ্ছে আমের জন্য অপশন। কলার জন্য অপশন হচ্ছে একই রকম 4+1, এবং আপেলের জন্য একই ব্যাপার, এটার জন্য হচ্ছে 3+1। এইটার মানে হচ্ছে এতগুলো ভিন্ন ভিন্ন উপায়ে তুমি আসলে ফলমূল বাছাই করতে পারো। এখন এর মধ্যে আবার একটা ব্যাপার থাকে, ওই যে এই ওয়ানটা আসছিল কেন, একটাও আম নেই নাই সেটার জন্য। এইখানেও এই ওয়ানটা আসছে কেন, একটাও কলা নেই নেই সেটার জন্য, বা এই আপেলের জন্য একটাও নেই নেই এরকম একটা আছে। তো এদের মধ্যে এমন একটা কম্বিনেশন থাকবে, সবগুলা জিরোর মতো একটা কম্বিনেশন থাকবে, যেখানে আমি আসলে কোনোটা থেকেই কোনো কিছু নেই নেই, সবগুলা বাদ দিয়ে গেছি। তো এটা হইলে আসলে এক বা একাধিক ফল বাছাই করা যাচ্ছে না, কাজে এটার জন্য যেটা করতে হবে, একটা -1 করতে হবে।